হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে, তো আমরা স্টার্ট করি। তো ক্লাসিক্যাল মেকানিক্স আমরা পড়ব। তো ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যে ওই আমরা অ্যাকচুয়ালি ওই ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টন ওই পার্টটাই মেনলি ফোকাস করব। আর বাদ বাকি যেগুলো আছে, যেরকম বলেছিলাম ওই ইলাস্টিসিটি, ভিসকোসিটি, ওইগুলো তোমরা নিজেরাই যে কোনো একটা বই দেখে পড়ে নিতে পারো, এনসিআরটি বা যে কোনো বই থেকে পড়ে নিতে পারো। তো ক্লাসিক্যাল মেকানিক্সের একদম ওই ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মুলেশন বই থেকে যাওয়ার আগে নিউটনের মেকানিক্সে একটুখানি জাস্ট ব্রিফলি একটুখানি বলে দিই। তো ক্লাসিক্যাল মেকানিক্স যখন ইনিশিয়ালি স্টার্ট করা হয়, দুটো ডিভিশন করা হয়। তো দুটো সেকশন করা হয়, একটা কি না, একটা আমাদের স্ট্যাটিক্স আর একটা ডাইনামিক্স। ঠিক আছে, তো আমরা যত কিছু ক্লাসিক্যাল মেকানিক্সে যত প্রবলেম আমরা করি সবই ডাইনামিক্স থেকে। তো ডিভিশন এভাবেই করা হয়। তো একটা পার্ট হচ্ছে স্ট্যাটিক্স আর একটা হচ্ছে ডাইনামিক্স। জাস্ট কোনো একটা জিনিস পড়ার আগে তার বেসিক ইন্ট্রোডাকশনটা একবার একটু পড়ে নিতে হবে, কারণ মানে শুরুতেই যদি ম্যাথামেটিক্যাল জিনিসপত্র পড়ানো হয় তো জিনিসটা অতটাও ক্লিয়ার নাও হতে পারে।
তো কোনো জিনিস পড়ার আগে তার বেসিক একটু ইন্ট্রোডাকশনটা পড়ে নেবে, দেখবে প্রতিটা বইয়ের শুরু চ্যাপ্টারের শুরুতে একটুখানি লেখা থাকে। তো ওটা সবাই ইউজুয়ালি স্কিপ করে চলে যায়, শুরু একদম মেইন ফর্মুলা দিয়ে পড়া শুরু করে। তো ওটা অ্যাকচুয়ালি ওয়ে নয়, তোমাদের ইনিশিয়াল ডিসকাশনটা একটুখানি পড়া দরকার ইনিশিয়াল স্টেজে। এখন সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয় এই মুহূর্তে। তো ডাইনামিক্সের দুটো সেকশন হয়। প্রথম সেকশন হচ্ছে কাইনেমেটিক্স, আর এটা কাইনেটিক্স। কেউ কাইনেমেটিক্স আর কাইনেটিক্সের ডিফারেন্সটা বলতে পারবে? দুটো তো শুনতে অনেকটা একই রকম, ঠিক আছে? কাইনেমেটিক্স আর কাইনেটিক্স দুটো আলাদা কি আছে, নাকি দুটো একই? বলেই মানে দিই যেটুকু জানি কাইনেমেটিক্স। ওই কি নাম কাইনেমেটিক্স মানে মানে বাংলাতেই বলছি মানে গতিবিদ্যা আর কি, মানে গতি সম্বন্ধে যে আলোচনাগুলো হয় যেখানে, আর আর কাইনেটিক্স মানে ব্যাপারটা গতি এরকম। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে মানে দুটোই। ব্যাপারটা হচ্ছে কাইনেটিক্স পড়ানোর জন্য যেটা সেটা হচ্ছে কি নাম মানে হচ্ছে কাইনেমেটিক্স, না, এরকম মনে হয়। ঠিক না। এটা ঠিক হলো না, কারণ কাইনেমেটিক্স কাইনেটিক্স দুটোই মোশনের সাথে ডিল করে, ঠিক আছে? তো কাইনেমেটিক্সও লিখে দিচ্ছি তাহলে, ব্যাপারটা দেখুন কনফিউশন। এইগুলো কিন্তু জানা উচিত, হ্যাঁ, কারণ তোমরা তো কোনোদিন পড়াবে, ফলে যখন আহ, পড়ানোর আগে এই জিনিসগুলো জানো, বা এগুলো ইন্টারভিউতেও কিন্তু এগুলো জিজ্ঞেস করা হয়। তো কাইনেমেটিক্স কী করে? কাইনেমেটিক ডিলস উইথ মোশন অফ এ বডি। কী হয় না, কাইনেমেটিক্স মানে একটা বডির মোশন নিয়ে আলোচনা করবে, কি কনস্ট্যান্টটা কি না, তখন কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি সেই কন্ডিশন। তো ডিলস উইথ মোশন অফ এ বডি উইদাউট কনসিডারিং এনি ফোর্সেস অ্যাক্টিং অন ইট। ঠিক আছে? তো এটা হচ্ছে কাইনেমেটিক্স। তাহলে কাইনেমেটিক্স মানে হচ্ছে যে তুই যে কী গতিতত্ত্ববিজ্ঞানে কী সব বলছিলে, হ্যাঁ ওই রকমই, কিন্তু সেখানে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি এই কন্ডিশনে, যখন তার মোশনটা আলোচনা করা হবে, মানে অলরেডি মোশনে আছে এরকম। ঠিক আছে? কাইনেটিক্স কি, যে এটা কি হবে না, যখন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এরকম কন্ডিশন। ঠিক আছে? তো এটা কি হবে? তো এটা একই রকম, যে মোশন, আর এটাও কি হবে না, ডিলস উইথ মোশন অফ এ বডি considering forces on acting on it. এই যে এটা ছিল বেসিক ক্লাসিক্যাল মেকানিক্স সম্পর্ক শুনলেই যেটা মাথায় আসে, ঠিক আছে? সেই জিনিসটা কাইনেমেটিক্স কাইনেটিক্স, এটা মাথায় রাখবে সবসময়। আচ্ছা, আর যে জিনিসপত্রগুলো, যে টার্মিনোলজিগুলো বারবার ইউজ করা হবে সেটা একবার বলে নিই। তো ওরকম সবসময় বলা হবে যে হোমোজিনিয়াস, একটা ধরনের হবে হোমোজিনিয়াস স্পেস, ঠিক আছে? আর একটা বলা হবে আইসোট্রপিক স্পেস। দুটো শুনতে একই রকম লাগে, অনেকে ভাবে এটা একই, অনেকে পড়ায় ওইভাবেই। হ্যাঁ, তো হোমোজিনিয়াস আর আইসোট্রপিক, একটা মিডিয়াম বলা হলো হোমোজিনিয়াস মিডিয়াম, একটা বললো আইসোট্রপিক মিডিয়াম। ঠিক আছে? তো দুটোর মধ্যে আলাদা কি, না দুটো একই? কেউ বলবে হোমোজিনিয়াস আর আইসোট্রপিক বলতে কী বোঝো? তো ছোটোবেলা থেকে পড়ে আসতো ক্লাস 11-12 থেকে, যে হোমোজিনিয়াস মিডিয়াম, এই আইসোট্রপিক মিডিয়াম, সব জায়গায় মানে ইলেকট্রোডিনামিক্সেও পড়ে আসছো, ক্লাসিক্যাল মেকানিক্সেও পড়ছো।
সব জায়গায় কোয়ান্টাম মেকানিক্সেও পড়ে আসছো। তাই এই দুটো মানে কি, হোমোজিনিয়াস মানে কি আর আইসোট্রপিক মানে কি, এগুলো জানা উচিত। মানে শুধু তুমি পরীক্ষা ক্লিয়ার করে চাকরি পেয়ে গেলে সেটা ঠিক হবে না, জিনিসপত্রগুলো জানা উচিত। কারণ ফার্দার তুমি যখন কাউকে শেখাবে এই জিনিসপত্রগুলো, সেই জন্য পুরোপুরি শেখে এইগুলোটা, এটাই উদ্দেশ্য। মানে সাবজেক্টটাকে মানে তুমি যখন কোনো একটা স্টুডেন্টকে পড়াবে, মানে সে যেন এই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট খুঁজে পায়। তাকে যদি গতানুগতিক হয়তো এটা পরীক্ষায় আসবে বলে এটা একটা কতভাবে পড়ো, যেটা ইউজুয়াল সব জায়গায় পড়ানো হয়, হ্যাঁ, তো এরকম করলে অ্যাকচুয়ালি যেটা হয়, এটা সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট কমে যায়, যেটা এখন হচ্ছে বেশি সেমিস্টার পড়ানো লোকজনের। এই জিনিসটা তোমরা যখন টিচার হবে তখন এই জিনিসটা মাথায় রেখে পড়াবে, ফলে সাবজেক্টের একদম শুরুতেই, চ্যাপ্টারের শুরুতেই একদম যে অঙ্ক পড়াতে লাগবে না, তার আগে বেসিক একটুখানি জিনিসপত্রগুলো, যে টার্মিনোলজিগুলো সম্পর্কে একটু আইডিয়া স্টুডেন্টের মধ্যে দেবে, তাহলে তারা একটু মোটিভেশন পাবে যে না, এটা কেন পড়ছি, এটা কী মানে। ঠিক আছে, এতগুলো কথা বলার উদ্দেশ্য এই যে আমরা সবসময় এই টার্মিনোলজি ইউজ ইউজ করে নিয়ে একটা পোস্টারে লেখা থাকে হোমোজিনিয়াস মিডিয়াম হ্যান ত্যান, এরকম লেখা থাকে, কিন্তু আমরা তার মানেই জানি না। ঠিক আছে, তো এটা বলছি, এটা কোনো দিন আর ভুলবে না। হোমোজিনিয়াস মিডিয়াম মানে হচ্ছে যে এমন একটা স্পেস আমরা কনসিডার করে নেব, যে স্পেসের যে কোনো জায়গায় আমরা অরিজিনটাকে ফিক্স করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করতে পারি না, উই ক্যান চুজ এনি পয়েন্ট in the space as origin। ঠিক আছে, যে কোনো পয়েন্টকে তুমি অরিজিন হিসেবে চুজ করতে পারো, এটা হচ্ছে, এটার মানে হচ্ছে হোমোজিনিয়াস। এবার আইসোট্রপিক মানে কি? আইসোট্রপিক মানে হচ্ছে যে এটাও এমন অনেকটা সিমিলার, কিন্তু একটুখানি টুইস্ট আছে। হচ্ছে যে এখানেও আমরা যেটা করতে পারি, এটা হচ্ছে যে উই ক্যান চুজ এনি ডিরেকশন ইন স্পেস অ্যাজ কোঅর্ডিনেট অ্যাক্সিস। ঠিক আছে, তো এটা কি হবে? এটা হবে না, চুজ এনি ডিরেকশন in space as coordinate axis। বোঝা গেল দুটোর মধ্যে আলাদা কি? এরপরে যদি কেউ জিজ্ঞাসা করে, এইভাবে বলবে যে হোমোজিনিয়াস স্পেস মানে যে এই স্পেসের যে কোনো একটা পয়েন্টে আমরা অরিজিন ফিক্স করতে পারি। আর আইসোট্রপিক হলে কি হবে না, যে কোনো ডিরেকশানে আমরা কোঅর্ডিনেট অ্যাক্সিস চুজ করতে পারি। এটা ওই কাইনেটিক থিওরি অফ গ্যাসে কিন্তু এইগুলো খুব পড়ানো হয়, যে এটা আইসোট্রপিক মিডিয়াম, হ্যাঁ, তার ক্ষেত্রে এই ভেলোসিটি মুক্ত এইসব অনেক কিছু পড়ানো হয়। তো সেইগুলো বেসিকটা এখান থেকেই শুরু হয় আর কি। ঠিক আছে, তো এটা জাস্ট প্রিলিমিনারি ডিসকাশন ছিল, এখান থেকে পরীক্ষায় কিছুই আসবে না। তো যেটা পরীক্ষায় আসবে সেই জিনিসগুলো এবার শুরু করি। তো ক্লাসিক্যাল মেকানিক্স করব, তার আগে এই এই জিনিসগুলো মানে ল্যাগ্রাঞ্জিয়ান ডাইরেক্ট চলে যাওয়ার আগে, তার আগে যে প্রিকশন যেগুলো আছে, যেমন ধরো কনস্ট্যান্ট সম্পর্কে একটুখানি আইডিয়া থাকতে হবে। কোন মানে কনস্ট্যান্টটার উপরেই তো পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে, ডিগ্রিজ অফ ফ্রিডম, কনস্ট্যান্ট, জেনারেলাইজ কোঅর্ডিনেট, এগুলো একটুখানি জানতে হবে। তো এগুলো আমি ব্রিফলি একবার করে বলে চলে যাবো আর কি। ঠিক আছে, আচ্ছা। তো ক্লাসিক্যাল মেকানিক্সে যখন আমরা বলি যে একটা পার্টিকেল অফ মাস এ মুভ করছে এমুক ডিরেকশানে, এই পার্টিকেল বলতে আমরা কি বোঝাই? মানে সেটা কি একটা হিউজ হতে পারে, নাকি তার সবসময় ছোটোই হতে হবে? হ্যাঁ, এটা সম্পর্কে কার কি আইডিয়া আছে? মানে একটা পার্টিকেলের ডেফিনেশন কী হবে যখন আমরা ক্লাসিক্যাল, কোয়ান্টাম ভুলে যাও, আমরা এখনও ওই ওয়েভ পার্টিকেল, ডুয়ালিটি, ওই সব কিছু বলছি না, জাস্ট ক্লাসিক্যাল রেজিমে একটা পার্টিকেল বলে দেওয়া হলো। পার্টিকেল মানে তুমি কি বুঝো? কিছুই বুঝবে না। দেখো, পার্টিকেল বলতে যখন একটা ক্লাসিক্যাল সিস্টেম, একটা পার্টিকেল মানে কি বোঝায়, যে তার ডাইমেনশনটা কি হবে, যে যখন মুভ করছে তার ডাইমেনশনটা কনসিডারই করা হবে, নেগলেক্টেড। ঠিক আছে, তাই সেই জন্যে মানে ওই জন্য ওটাকে পার্টিকেল ধরা হয়। তার কারণ কি, তো ডাইমেনশনটা কী হবে, নেগলেক্ট করা হবে। কখন না, যখন পার্টিকেলটাই মোশন থাকে। ঠিক আছে, আচ্ছা। এরপরে যেটা যে জিনিসটা সেটা হচ্ছে কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্টটা আশা করি জানবে সবাই। কনস্ট্যান্টটা কি জিনিস? কনস্ট্যান্টটা মানে হচ্ছে যে
ওই রেস্ট্রিকশন অফ মোশন, ঠিক আছে। এটাকে এইভাবে লেখা যেতে পারে, রেস্ট্রিকশন টু মোশন, মানে একটা মোশন হতে গেলে যে দিক থেকে যতগুলো বাধা আসবে, তো সেইগুলি হচ্ছে কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট কত রকমের হয়, তো কনস্ট্যান্ট ইউজুয়ালি অনেকগুলোই হয়। তো আমরা এখানে যে দুটো মেইনলি ফোকাস করব, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে হলোনমিক কনস্ট্যান্ট। এইগুলো কিন্তু জানতে হবে, এখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। হলোনমিক কনস্ট্যান্ট, আর একটা কি হবে না, নন হলোনমিক কনস্ট্যান্ট। এগুলো কিন্তু বিএসসির খুব কী বলে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। ডিফাইন হলোনমিক কনস্ট্যান্ট, ডিফাইন নন হলোনমিক কনস্ট্যান্ট, 2 নম্বর, ঠিক আছে। তাহলে হলোনমিক কনস্ট্যান্ট কাকে বলবো? হলোনমিক কনস্ট্যান্ট হচ্ছে যে টাইপ অফ কনস্ট্যান্ট, হ্যাঁ, যেগুলোকে ইকুয়েশন আকারে লেখা যায়। আর নন হলোনমিক মানে যেগুলো ইকুয়েশন আকারে লেখা যায় না, বা ইনইকুয়ালিটি, ইকুয়ালি লেখা যাবে না, ইনইকুয়ালি লিখতে হবে। তো আমি জাস্ট এটা জাস্ট একবার সিম্পল মানে একটা লিখে দিচ্ছি, অন্য কালি দিয়ে লিখে। তো হলোনমিক কনস্ট্যান্টটা কি হবে না, দিয়ে ক্যান বি explain in terms of equation, explain in terms of equations, ঠিক আছে। এক্সাম্পল কি, এক্সাম্পল ধরো একটা সিম্পল পেন্ডুলাম দুলছে, যেটা সব থেকে ইজিয়েস্ট এক্সাম্পল। সিম্পল পেন্ডুলামের কি হবে, ধরো সিম্পল পেন্ডুলাম কেমন হয়, এইখান থেকে এইটা ধরো লাইন অফ সাসপেনশন, এইখান থেকে ধরো পেন্ডুলামটা এইভাবে দুলছে, এরকমভাবে দুলছে, এটার মাস এম, এটার লেন্থ এল। তাহলে এক্ষেত্রে যে কনস্ট্যান্টটা কি, কনস্ট্যান্টটা হচ্ছে এই লেন্থটা, মানে এই লেন্থ অফ পেন্ডুলাম। তাহলে এটা কি সবসময় কনস্ট্যান্ট থাকবে, তাহলে এল ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এটা হবে ওর হলোনমিক কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার নন হলোনমিক কনস্ট্যান্টে আসি। হলোনমিক কনস্ট্যান্টে কী হবে, যে এটা ক্যান বি এক্সপ্লেন, ইকুয়েশন আকারে লেখা যাবে না, কিন্তু ইন টার্মস অফ ইকুয়ালিটিস, ঠিক আছে। এটা কি হবে, ক্যান বি explained in terms of equalities, ঠিক আছে। মানে কেমন, যেমন ধরো আমি ধরে নিলাম একটা ধরো একটা ফাংশন এফ, মানে ধরো এটা কিছু একটা বোঝাচ্ছে, মানে ধরো পজিশন অফ পার্টিকেল বোঝাচ্ছে, বা একটা মুভমেন্ট অফ পার্টিকেল বোঝাচ্ছে। তাহলে তার পজিশন কোঅর্ডিনেটগুলো হলো R1, R2, R3, ঠিক আছে। কোঅর্ডিনেট টাইম টি। তাহলে এটা যদি আমরা নন হলোনমিক কনস্ট্যান্ট হয়, তাহলে সেটা এরকম ইনইকুয়ালিটি দিয়ে লিখতে হবে, ঠিক আছে। তো এরকম একটা এক্সাম্পল কি হতে পারে, তো মনে করো ওই যে আমরা ওই কাইনেটিক থিওরি গ্যাসে যখন পড়েছিলাম, ঠিক আছে, ওই গ্যাস মলে একটা কন্টেনারের মধ্যে গ্যাস মলিকিউল আছে, তো সেটা একটা নন হলোনমিক কনস্ট্যান্ট। কারণ একটা একটা কোনো কনস্ট্যান্ট তো ফিক্স নয়, ঠিক আছে, জানি যে ওর মধ্যে থাকবে, এবার তার মধ্যে তো ভ্যালুটা চেঞ্জ হতেই পারে, ঠিক আছে। তো এইটা গেল হলোনমিক কনস্ট্যান্ট, নন হলোনমিক কনস্ট্যান্ট। এরপরে যেটা জানতে হবে, এটা হচ্ছে যে ডিগ্রিজ অফ ফ্রিডম। এটা সবাই জানো, ডিগ্রিজ অফ ফ্রিডমের ডেফিনেশন সব জায়গায় সমান, তোমরা ওই থার্মোডাইনামিক্সে যেটা পড়েছিলে এখানেও তাই। ডিগ্রিজ অফ ফ্রিডম, ডিগ্রিজ অফ ফ্রিডম কি, মানে কতগুলো ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট লাগবে একটা মোশনকে ডেসক্রাইব করতে গেলে, ঠিক আছে। তো এটাকে মানে এটা মিনিমাম নাম্বার অফ আমি জাস্ট ব্রিফলি এটা লিখে দিচ্ছি, হ্যাঁ, মানে তোমরা ডেফিনেশনগুলো বইতে পেয়ে যাবে। মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট মোশন, ঠিক আছে। তাহলে মনে করো একটা 3 ডাইমেনশনাল সিস্টেম, 3 ডাইমেনশনাল মোশন যদি হয়,
তাহলে তার ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম কত হয়? এফ যদি লিখি এটা কি হয় না 3n-k, ঠিক আছে? তো 3n মানে দেখো nটা হচ্ছে যে নাম্বার অফ পার্টিকেলস বা ওইটা, আর এই 3 মানে হচ্ছে ফর ডাইমেনশন, 2 ডাইমেনশন হলে 2 বসাতাম, আর কেটা হচ্ছে নাম্বার অফ কনস্ট্যান্ট, ঠিক আছে, মানে কতগুলো বাধা আছে বা এর মানে হলোনমিক কনস্ট্যান্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে যে কে যেটা হবে, কারণ এটা ইকুয়েশন আকারে লিখেছি, তাহলে এটা কি অবভিয়াসলি কি হবে না, এটা হচ্ছে যে হলোনমিক কনস্ট্যান্ট, তাহলে কে নাম্বার অফ হলোনমিক কনস্ট্যান্ট, বুঝে গেল? তার মানে এই ডিগ্রিজ অফ ফ্রিডমটা এইভাবে ডিফাইন করা হবে 3n-k, এটা আগেও বহুবার এই নিয়ে পড়াশোনা হয়েছে। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেট, মানে যেখান থেকে আমরা ল্যাগ্রাঞ্জিয়ান এটা শুরু করবো আর কি। জেনারেলাইজড কোঅর্ডিনেট, জেনারেলাইজ কোঅর্ডিনেট কাকে বলে? দেখো এটা হচ্ছে যে ওই অনেকটা ডিসক্রিপটিভের মধ্যে ডেফিনেশনটা শুনতে লাগে, ঠিক আছে, মানে এটা ওই মিনিমাম নাম্বার অফ যে ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট বা ইন্ডিপেন্ডেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি লাগবে নাকি যে ওই মোশনটাকে ডিসক্রাইব করবে, ঠিক আছে? তো এটা যদি মানে ওই এটা অ্যাকচুয়ালি ডিগ্রিজ অফ ফ্রিডম যা হবে, ডিগ্রিজ অফ ফ্রিডম যতগুলো হবে জেনারেলাইজ কোঅর্ডিনেটও ততগুলোই হবে। তো এটা যদি লিখি, এটাও অনেকটা ওই ডেফিনেশন অনেকটা ডিগ্রিজ অফ ফ্রিডমের মতোই। এটা হবে হচ্ছে মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট, মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটস না লিখে জেনারেল টার্মে লিখি ফিজিক্যাল কোয়ান্টিটিস required to specify the motion, specify the motion completely, ঠিক আছে? তাহলে ডিফারেন্সটা কি দেখো, যে ডিগ্রিজ অফ ফ্রিডম মানে তাহলে জেনারেলাইজ কোঅর্ডিনেট কখন হবে না, যখন একটা সিস্টেম আন্ডার মোশন আছে, তাহলে সেই মোশনটাকে ডিসক্রাইব করতে গেলে যতগুলো আমাদের কোঅর্ডিনেট লাগবে বা ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট লাগবে সেটাকে আমরা জেনারেলাইজ কোঅর্ডিনেট বলবো। আর ডিগ্রিজ অফ ফ্রিডম কি ছিল? ডিগ্রি অফ ফ্রিডম নট নেসেসারিলি যে ওটাকে মোশনে হতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? ডিগ্রি অফ ফ্রিডম যা খুশি হতে পারে একটা ওই যেমন ধরো আমরা এই ক্লাসিক্যাল এই কাইনেটিক থিওরি পড়ার সময় পড়েছিলাম যে ডিগ্রিজ অফ ফ্রিডম হবে একটা 1D মলিকিউল, 2D মলিকিউল, একটা ডায়াটমিক মলিকিউল, হ্যাঁ সেগুলো কিন্তু নট নেসেসারিলি যে এক মোশনে থাকতে হবে কোনো কথা নেই। তাই জেনারেলাইজ কোঅর্ডিনেটটা বোঝা গেল। এবার এখান থেকে তাহলে অ্যাকচুয়ালি কী হবে যে নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম কী হবে, যে অলওয়েজ ইকুয়াল টু নাম্বার অফ জেনারেলাইজ কোঅর্ডিনেট, ঠিক আছে? আচ্ছা, এবার জেনারেলাইজ কোঅর্ডিনেট যখন হয়ে গেল, এবার আরেকটা জিনিস যেটা জানতে হবে এটা হচ্ছে যে জেনারেলাইজড ভেলোসিটি, ঠিক আছে? তো এটাও একটু ব্রিফলি আমি একটু বলে দিই। জেনারেলাইজড ভেলোসিটি, জেনারেলাইজ ভেলোসিটিটা কী জিনিস, মানে ওই জেনারেলাইজ কোঅর্ডিনেটটাকে যদি একটা টাইমের রেসপেক্টে মাপা হয়, তো জেনারেলাইজ কোঅর্ডিনেটটাকে অ্যাকচুয়ালি স্মল কিউ দিয়ে লেখা হয়, কিউ আই, মানে যদি আই নাম্বার অফ জেনারেলাইজ কোঅর্ডিনেট থাকে, আইথ নাম্বারটা এটা, ঠিক আছে? তাহলে জেনারেলাইজ ভেলোসিটি কী হবে, তাহলে জেনারেলাইজ ভেলোসিটি না কীভাবে ডিফাইন করা হবে না, টাইমের রেসপেক্ট এটাকে জাস্ট একবার ডেরিভেটিভ করে দিতে হবে ডি কিউ আই বাই ডিটি, এটা কী হবে জেনারেলাইজড ভেলোসিটি বলা হবে, বা এটাকে এইভাবে কিউ ডট ও লেখা হয়, কিউ আই ডট লেখা হয়, ডট মানে টাইম ডেরিভেটিভ, ঠিক আছে? এটা মাথায় রাখবে। তো এটা মানে সবসময় এরকমই নেসেসারি নয় যে জেনারেলাইজ কোঅর্ডিনেটটা সবসময় কোঅর্ডিনেটই হতে হবে, এক্স ওয়াই জেডই হতে হবে, অন্য কোনো ভেরিয়েবলও হতে পারে, যে কোনো ভেরিয়েবল হতে পারে যেটা দিয়ে মোশন ডেসক্রাইব করা যেতে পারে। এরকম এক্সাম্পল কয়েকটা করাবো, তাহলে জিনিসটা বুঝতে পারবে, ঠিক আছে? যেমন ধরো
এখানে কোশ্চেন কি আমি করিয়েছি, হ্যাঁ কোশ্চেন আছে, ঠিক আছে। তো যেমন ধরো একটা এক্সাম্পল বলি যে হুম, যেমন ধরো একটা এক্সাম্পল মনে করো একটা কম্পাউন্ড পেন্ডুলাম আছে, এটা ধরো পয়েন্ট অফ সাসপেনশন, এখান থেকে পেন্ডুলামটা এরকমভাবে ঝুলছে, এই দুটো বব, এবার এই দুটো ববকে হচ্ছে একটা স্প্রিং দিয়ে এইভাবে অ্যাটাচ করা আছে। তাহলে বলা হলো যে এই সিস্টেমের এটা ডিসক্রাইব করতে গেলে বা ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মুলেশন করতে গেলে তোমার কটা জেনারেলাইজ কোঅর্ডিনেট লাগবে, বা এই ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম কটা হবে, কীভাবে বলবে কটা হতে পারে? কেউ বলো। এই একটা সিম্পল সিস্টেম, এবার এটাকে তুমি যখন ল্যাগ্রাঞ্জিয়ান লিখবে, হ্যাঁ, তাহলে কটা ডিগ্রিজ অফ ফ্রিডম লাগবে? কীভাবে এটাকে কিভাবে তুমি ডেসক্রাইব করবে? দেখো, এটাকে ডেসক্রাইব করতে গেলে এর এখান থেকে এ কতটা অ্যাঙ্গেল করেছে আর এখান থেকে কতটা অ্যাঙ্গেল করেছে সেই অ্যাঙ্গেল দুটো মাপতে হবে। তাহলে এটা মনে করো θ1, এটা মনে করো θ2, তাহলে এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম কত? না 2। তাহলে এই দুটো কী হবে না জেনারেলাইজ কোঅর্ডিনেট, ঠিক আছে, তাহলে জেনারেলাইজ কোঅর্ডিনেটও 2 হবে, ডিগ্রিজ অফ ফ্রিডম যা হবে জেনারেলাইজ কোঅর্ডিনেটও নাম্বারটা সেম হবে, ঠিক আছে। তো এই ডিগ্রিজ অফ ফ্রিডমের একটা জেনারেল ফর্মুলা আছে, সেটা আমি একটু বলে দিই। যদি ডি ডাইমেনশনাল কেস হয়, ডি ডাইমেনশন, তার ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডমের ফর্মুলা হয় ডি ইন্টু ডি প্লাস 1/2। এটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডমের ফর্মুলা ফর এনি পার্টিকুলার ডাইমেনশন, ঠিক আছে। যদি ডি ডাইমেনশন হয় তাহলে তার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে ডি ইন্টু ডি প্লাস 1। এবার এটাকে তুমি ডি ইকুয়াল টু যে কোনো ডাইমেনশনের জন্য করে দেখতে পারো, ঠিক আছে। তো সাপোজ তুমি থ্রিডির জন্য করো, থ্রিডির জন্য তোমার ডিজিট বোর্ডের ক্ষেত্রে কটা ডিগ্রিজের ফ্রিডম হয়? 6টা হয়, তাই তো। তাহলে এখানে তুমি ডি ইকুয়াল টু 3 বসিয়ে দেখো 6 হচ্ছে কিনা। 3 করলে হচ্ছে কত? 4, আর এখানে 3, তাহলে 4 করলে 2, 6, ঠিক আছে। মানে এরকমভাবে তুমি যে কোনো ডাইমেনশনের ক্ষেত্রে এভাবে করতে পারো কিন্তু, ঠিক আছে। এইভাবে মনে রাখবে, কারণ 2D সময় হয়তো ক্যালকুলেট করে দেখতে পারলে না, তাহলে জাস্ট এটা মনে রাখবে যে ডিগ্রিজ অফ ফ্রিডম ডি ডাইমেনশনের ক্ষেত্রে কী হবে, ডি ইন্টু ডি প্লাস 1/2। এরকমভাবে 2D করতে পারো। 2Dতে কী হয়, 2Dতে ডিগ্রিজ অফ ফ্রিডম করতে গেলে কটা হয়, 2D ডি করো 2 বসাবে, তাহলে 3, এরকমভাবে 3D করবে, এরকমভাবে 1D করবে, সিম্পল পেন্ডুলাম, ঠিক আছে। তো এটা জাস্ট ল্যাগ্রাঞ্জিয়ানে যাওয়ার আগে এই জিনিসগুলো জানাটা খুবই জরুরি, না হলে তুমি প্রবলেম সলভ করতে পারবে না। তাহলে তোমাকে যেটা জানতে হবে যে প্রথমে শুরু করতে গেলে যে কতগুলো জেনারেলাইজ কোঅর্ডিনেট বা ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে, ঠিক আছে। এটাই হচ্ছে প্রথম ইনিশিয়াল পয়েন্টটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তোমরা কি আজকে লিঙ্ক পাওনি? মানে ক্লাস জয়েনের লিঙ্ক সবাই পাওনি? কী হলো, এখন আমার কাছে লিঙ্ক চাইছে কেন? গ্রুপে লিঙ্ক শেয়ার করে দেওয়া হয়নি? আজকে দু জায়গাতে ক্লাস হচ্ছে, এবারে কেন ক্লাস হচ্ছে বুঝতে পারছি না, ওখানেও হচ্ছে ও, একসঙ্গে। ও আচ্ছা আচ্ছা, সেটা তো জানি না, আমি তো বুধবার করেই নিই আর কি। আচ্ছা, ঠিক আছে, না তোমরা না, কেন যারা দেয় অনেকবার অনেকবার না বলা হয়েছে, কেন দেয় আমি বুঝতে পারছি না, কারণ একই সঙ্গে মানে ওপাশেও কেমিস্ট্রি ক্লাস হচ্ছে আর কি। ও আচ্ছা আচ্ছা, তো মুশকিল খুব। তো তোমরা মোটামুটি যারা জয়েন করে তাদেরকে তাহলে রেকর্ডিংটা দেখে নিতে বলো, নাহলে পরে যদি বলা হয় এটা আবার রিপিট করতে, তাহলে কিন্তু খুব মুশকিল। যদিও আমাদের সিলেবাস অলমোস্ট হয়েই গেছে, তাও। আচ্ছা বেশ। তো এইবার থেকে আমরা দুটো প্রবলেম করবো, এগুলো কোনো না কোনো সেটা সম্ভবত সেটের কোশ্চেন মনে হয়, ভুলে গেছি আমি ওটা, কোশ্চেন পেপার থেকে আমি, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো কোনো একটা কোশ্চেন পেপার থেকে আমি ছবিগুলো তুলেছি। হুম, দেখো তো পারা যায় নাকি। প্রথম কোশ্চেনটা বলছে ইফ এ জেনারেলাইজড কোঅর্ডিনেট, ওই জেনারেলাইজ যতদূর পড়িয়েছি তার থেকে, ঠিক আছে।
এখান থেকে কিন্তু এই এই পোর্শনগুলোকে কিন্তু একদম নেগলেক্ট করে চলে যাও না, কারণ এগুলো মনে হতে পারে ও বেসিক ডিসক্রিপশন, এখান থেকে কিন্তু কোশ্চেন আসছে, সেই জন্যই আমি এই কোশ্চেন দুটো তুলেছি। দেখো কি বলছে প্রথম কোশ্চেনটা, বলছে ইফ এ জেনারেলাইজড কোঅর্ডিনেট হ্যাজ দ্য ডাইমেনশন অফ মোমেন্টাম, ঠিক আছে, জেনারেলাইজড ভেলোসিটি উইল হ্যাভ দ্য ডাইমেনশন অফ, কি হবে, জেনারেলাইজড কোঅর্ডিনেটের ডাইমেনশন বলে দিয়েছে মোমেন্টাম, ঠিক আছে, তাহলে বলেছে যে জেনারেলাইজড ভেলোসিটির ডাইমেনশন কি হবে। তো জেনারেলাইজড কোঅর্ডিনেট আমরা কি দিয়ে লিখি, কিউ দিয়ে লিখি, কিউ আই। তো কিউ আই এর ডাইমেনশন কি দেওয়া আছে, ডাইমেনশন অফ, ওটা মনে হয় ফোর্স হবে। ফোর্স হবে, দেখা যাক বাকিরা কি বলে। ঠিক আছে, ডাইমেনশন অফ মোমেন্টাম। এবার যদি জেনারেলাইজড ভেলোসিটি লিখি, জেনারেলাইজড ভেলোসিটি আমরা কি লিখি, জেনারেলাইজড ভেলোসিটি হয় ডি কিউ আই বাই ডিটি, তাই তো। এবার এটা যদি মোমেন্টাম হয়, মোমেন্টামের টাইম ডেরিভেটিভ করলে কি হয়, ফোর্সই হয়। মোমেন্টাম মানে এম ভি, তাই তো, তার তার একবার ডেরিভেটিভ করো, ঠিক আছে। তাহলে এম ডিভিটি অফ এম ভি, তার মানে হবে এম ডিভিডিটি, তার মানে সেটা ফোর্স। তাহলে এটা কি হবে না, ফোর্স, বুঝলে না। ডাইমেনশন অফ মোমেন্টাম মানে কি, এটাকে এম ভি ধরে নিতে পারো, মোমেন্টাম এম ভি, এবার তাকে ডেরিভেটিভ করো, তাহলে ডিডিটি অফ এম ভি করলে কি হবে, এম ডিভিডিটি, তার মানে এটা কি হলো, ফোর্স। দেখলে, মানে এটা করতে মিনিটও লাগবে না, দেখেই জাস্ট বলে দিতে পারবে কি হবে, শুধুমাত্র তোমাকে জানতে হবে জেনারেলাইজ কোঅর্ডিনেটের সাথে জেনারেলাইজ ভেলোসিটি কীভাবে রিলেটেড, ঠিক আছে। তো এইগুলো কিন্তু বেসিক জিনিস, এবং এখান থেকে কোশ্চেন আসে, খুবই সহজ সহজ কোশ্চেন আসে। বোঝা গেল, মোটামুটি বোঝা গেল তো। যদি বোঝা গিয়ে থাকে, পরের কোশ্চেনটা দেখো দেখে হয় কিনা। বলছে দ্য প্রোডাক্ট অফ এনি জেনারেলাইজড মোমেন্টাম অ্যান্ড দ্য অ্যাসোসিয়েটেড অর কনজুগেট কোঅর্ডিনেট মাস্ট হ্যাভ দ্য ডাইমেনশন অফ, কী হবে, জেনারেলাইজড কোঅর্ডিনেট তার জেনারেলাইজড মোমেন্টাম তার অ্যাসোসিয়েটেড কোঅর্ডিনেট, মানে যদি মোমেন্টামটা যদি এক্স ডিরেকশনে হয় তাহলে তার কোঅর্ডিনেটটা হবে এক্স, ঠিক আছে। মানে জেনারেলাইজ মোমেন্টাম যদি পি এক্স ধরো, তাহলে আর তাহলে তার অ্যাসোসিয়েটেড কোঅর্ডিনেটটা কী হবে, এক্স হবে। তাহলে তার মাল্টিপ্লাই করলে কি ডাইমেনশন হচ্ছে, এনার্জি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম না ফোর্স, ডাইমেনশন অ্যানালাইসিস করে কিন্তু করে ফেলতে পারো, ঠিক আছে। স্যার অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম কেন, স্যার পি ইজ ইকুয়াল টু এল ইজ ইকুয়াল টু আর ক্রস পি, হুম হুম, ঠিক মানে এম ভি আর। ঠিক ঠিক। তাহলে দেখো, আমরা কি বলেছি, জেনারেলাইজ মোমেন্টামের সাথে কিসের মাল্টিপ্লাই করতে হবে, তার কোরেসপন্ডিং কোঅর্ডিনেটটা, ঠিক আছে। তাহলে মনে করো জেনারেলাইজ মোমেন্টামটা তোমার হচ্ছে পি এক্স, এক্সেরটা, তার সাথে তুমি কি মাল্টিপ্লাই করবে না, হচ্ছে অ্যাসোসিয়েটেড কোঅর্ডিনেট কী হবে, এক্স। তাহলে এক্স পি এক্স কী হয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়। আমরা এল কি জানি, আর ক্রস পি হয়, তাই না। এবার দুটো যদি শুধুমাত্র এক্স এক্স কম্পোনেন্ট থাকে, তাহলে আর আর মানে কি, আর ভেক্টর মানে কি হয়, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, মানে থ্রি ডাইমেনশনে লিখলে জেড কে ক্যাপ এরকম হয়, তাই না। তাহলে যদি শুধুমাত্র একটা, ধরো পি এক্স যদি নেওয়া হয়, তার সাথে শুধুমাত্র এর আই আই কম্পোনেন্টটাই যাবে, তাহলে এক্স পি এক্স, এটা এরকম এক্স পি এক্স প্লাস ওয়াই পি ওয়াই এরকম এরকম করে লিখতে থাকবে। তাহলে এই যে এক্স পি এক্সের যে ডাইমেনশনটা, এটা কি হয় না, অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইমেনশনের সাথে সেম হবে। তুমি এনার্জি ডাইমেনশন, তুমি ডাইমেনশন অ্যানালাইসিস করেও দেখতে পারো, এক্স এর ডাইমেনশন আর পি এক্স এর ডাইমেনশন মাল্টিপ্লাই করে দেখবে সেটা এল এর ডাইমেনশনের সাথেই সমান হয়, ফোর্সের ডাইমেনশনের সাথে সমান হবে না, ঠিক আছে, কারণ ফোর্সের ডাইমেনশন একটা টাইম চলে আসবে। তো লিনিয়ার মোমেন্টাম হবে না, কারণ লিনিয়ার মোমেন্টাম শুধুমাত্র পি এক্সটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, ঠিক আছে, যেটা জেনারেলাইজ মোমেন্টাম। তো এটা হবে না, ফোর্স হবে না, এনার্জি তো হবেই না, মানে অ্যাঙ্গুলার মোমেন্টামটা রাইট অ্যান্সার। বোঝা গেল, এরকম কোশ্চেনগুলো আসবে, এবং এই কোশ্চেনগুলো তোমাদের কুইকলি করতে হবে, তার কারণ এখানে তোমার ম্যাথমেটিক্যাল কিছু
কিচ্ছু কিচ্ছু কষে দেখতে হবে না, জাস্ট দেখেই তোমরা বলে দিতে পারবে যে এর অ্যান্সারটা কি হতে পারে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস একটু বলে দিই, যেটা হয়তো পরে প্রবলেম করতে কাজে লাগতে পারে। এটা নোট বলে লিখে দিচ্ছি, জাস্ট এটা মনে পড়লো। মানে মনে করো যে একটা পার্টিকেল যদি একটা কোনো ডিরেকশন বরাবর বা কোনো একটা পার্টিকুলার পাথ ফিক্স করে দেওয়া হয়েছে সেই বরাবর যায়, তাহলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম সবসময় 1 হয়। ঠিক আছে, মানে মনে করো তুমি যে রাস্তাটা বরাবর যাচ্ছ একটা স্ট্রেট রাস্তা, ওয়ান ওয়ে, ঠিক আছে, তাহলে তোমার ডিগ্রি অফ ফ্রিডম সবসময় 1, কারণ তোমার একটাই অপশন খোলা আছে, সোজা সামনের দিকে যাবে, ডান দিকে বা দিকে বা পিছন দিকে যাওয়ার কোনো অপশন নেই, ওয়ান ওয়ে রাস্তা। ঠিক আছে, তো এখানে যে প্রবলেমগুলো প্রচুর আসে, তো এটা জাস্ট বলে দিলাম এটা। তো এটা ইফ এ পার্টিকেল, এটা অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগতে পারে, ইজ মুভিং along a predefined path। প্রিডিফাইন্ড পাথ মানে যেটা আমি বলছিলাম, যে যদি ওয়ান ওয়ে রাস্তা দিয়ে তোমাকে ছেড়ে দেওয়া হলো, তাহলে তোমার কাছে একমাত্র অপশন আছে যে সামনের দিকে এগিয়ে যেতে হবে, হ্যাঁ, কোনো ইউটার্ন নেই। দেন দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম কী হবে, ইজ অলওয়েজ ইকুয়াল টু ওয়ান। ওয়ান ওয়ান ছাড়া একমাত্র ওয়ানই হবে, আর কোনো পসিবিলিটি নেই। তাহলে এরকম প্রবলেম আসলে জাস্ট ডিগ্রিজ অফ ফ্রিডম 1 করে দেবে, যদি পাথ ডিফাইন করা থাকে। বেশ, এই প্রবলেমটাও একটা পরীক্ষায় এসেছিলো, এই সেম পরীক্ষায় আর কি। এটা সম্ভবত পিএসসি বা সেটের কোশ্চেন, ঠিক খেয়াল নেই কোথা থেকে একটা, যাক একই সিলেবাস সব। তো দেখো কোশ্চেনটা বলছে, হোয়াট এভার ডাইমেনশন ইজ এ জেনারেলাইজড কোঅর্ডিনেট হ্যাজ, দ্য প্রোডাক্ট অফ জেনারেলাইজড ফোর্স অ্যান্ড জেনারেলাইজড ডিসপ্লেসমেন্ট মাস্ট হ্যাভ ডাইমেনশন। তো এই অঙ্কটা করতে গেলে তোমার জেনারেলাইজড ফর্মেশন কী তোমায় না জানলেও হবে, মানে এটা ক্লাস 10-এর স্টুডেন্টও বলে দিতে পারে। কী হবে অ্যান্সারটা? এটার অ্যান্সারটা কী হবে? ওটা ওয়ার্ক হবে। ওয়ার্ক হবে, তার কারণ দেখো তুমি ভুলে যাও, তোমার যদি জেনারেলাইজ ফোর্স নাও জানো তাতেও কোনো যায় আসে না, তোমাকে ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্ট মাল্টিপ্লাই করছে, তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট করলে কী হয়, ওয়ার্ক হয়। ওয়ার্ক মানে কী হয়, ফোর্স ইন্টু স্যার ডিসপ্লেসমেন্ট। টর্ক কেন হবে না স্যার? কেন কেন? স্যার টর্ক টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। দেখো সেই এফটা কিন্তু তোমার জেনারেলাইজ ফোর্স নয়, টর্ক কখন হয়, তখনই যখন ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স একটা আর্মের ওপরে কাজ করে, সেইখানে আর ক্রস এই ডি ক্রস এফ হয়, মানে এই ডিস্টেন্সটা। এক্ষেত্রে কিন্তু তা নয়, এখানে দেখো জেনারেলাইজড ফোর্স, একটাই ফোর্স। ঠিক আছে, ফলে এখানে তোমাকে বলেনি ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স, যদি ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স বলতো তবেই তুমি টর্কের দিকে যেতে পারবে, বুঝলে না? জেনারেলাইজড ফোর্স আর জেনারেলাইজড ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, মানে যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করা হবে ডিরেকশনটা সেই সেম সেম ডিরেকশন, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ আমরা স্যার তো, বুঝতে। হ্যাঁ বুঝে গেল। আচ্ছা, এটা আর একটা এক্সাম্পল করা যাক, এটা কোন পরীক্ষায় যদি জানি না, তবে মনে হলো এটা ইম্পর্টেন্ট হতে পারে। ঠিক আছে, তো মনে করো যে একটা রিজিড সিস্টেম অফ 5 পার্টিকেলস, ঠিক আছে, তাহলে এর জেনারেলাইজ কোঅর্ডিনেট কত হবে? 5টা পার্টিকেল আছে রিজিড সিস্টেম, তাহলে জেনারেলাইজ কোঅর্ডিনেট কটা? কটা হবে? ডিগ্রিজ অফ ফ্রিডম কটা হবে? 5টা পার্টিকেল রিজিড মানে কি, একটা ওই পেন্টাগন টাইপের হবে, তাই না?
এরকম একটা কিছু দেখতে হবে। তাহলে পাঁচটা পার্টিকেল এই পেন্টাগনের পাঁচটা কর্নারে এরকম বসে থাকবে। তাহলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম বার করো। তাহলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম বার করলে তো তুমি জেনারেলাইজ কোঅর্ডিনেট পেয়ে যাবে। ডিগ্রিজ অফ ফ্রিডম আমার কী হয়, 3n মাইনাস কে, তাই তো? তাহলে এন এন কত, ডাইমেনশন 3, এন কত 5, তাহলে 3 ইন্টু 5। কনস্ট্যান্ট কটা আছে দেখো তো, কটা কনস্ট্যান্ট, কটা কনস্ট্যান্ট আছে? 5টা। 5টা কী করে হচ্ছে? পাঁচটা বেশি হওয়া উচিত। তার কারণ যদি রিজিড হয় তার মানে এইটা একটা, এটাও ফিক্স হবে, এটাও ফিক্স হবে, এটাও ফিক্স হবে, এটাও ফিক্স হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে কটা কনস্ট্যান্ট হচ্ছে টোটাল, কটা হলো? 5টা তো, এর মিডিলে 5টা আর্ম, 5টা, আর ইন বিটুইন কটা হচ্ছে, 1 2 3 4, 4টে, তাই তো? তাহলে টোটাল কনস্ট্যান্ট কটা, 9টা। বোঝা গেল না কী করে 9টা হলো? দেখো 5টা কর্নারে আছে, 5টা ঠিক আছে, কিন্তু এই যে তুমি ইয়েগুলো তো অ্যাড করবে, অপোজিটগুলো তো রিজিট, তো তার মানে এ তো এখান থেকে এইদিকে মুভ করতে পারবে না, এদিকেও মুভ করতে পারবে না, তার কারণ স্যার আমার এইগুলো মনে হয় ওই ওই মাঝখানে তো মনে হয় আরেকটা অ্যাড হবে। আরেকটা কোথা থেকে অ্যাড হবে? ওই উপর থেকে মানে বাম দিকের সঙ্গে একটার পরে এটা, আরেকটা কর্নার মানে বাকি আছে। এটা, এটা। হ্যাঁ, তাহলে কটা হচ্ছে? 5টা, মানে 5 5 10টা। 10টা হচ্ছে, যে কটা হবে আর কি। তাহলে 5টা, এভাবে করে দেখে নেবে আর কি, ঠিক আছে? তো এটা মাথায় রাখবে যে কনস্ট্যান্ট কতগুলো আছে, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম যতগুলো স্যার, হবে। হ্যাঁ, স্যার বলছি 10টার মধ্যে তো 5টা কমন হয়ে যাচ্ছে। বুঝলাম না, কোন একটা কমন ডবল কাউন্ট হয়ে যাচ্ছে? দেখো যদি ডবল মানে কোন একটা কনস্ট্যান্টকে ডবল কাউন্ট করা যাবে না, একটাকে একবারই কাউন্ট করা যাবে, ঠিক আছে? তো সেইভাবে কাউন্ট করে দেখবে কটা হচ্ছে। এটা আরও সহজভাবে করা যায়। এটা অ্যাকচুয়ালি কী হবে, দুটো একটা দুটোর মধ্যে সেপারেশন, তো তো কী হবে, দুটো আছে 5টা, তার মানে এটা অ্যাকচুয়ালি 5c2 হবে। 5c2 করলে কত হয়, 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, 10টাই হবে, ঠিক আছে? দুটো দুটো 5টা পার্টিকেল দুটো দুটো করে জোড়া লাগানো আছে, কটা কম্বিনেশন হতে পারে, 10টাই হতে পারে। নাম্বার অফ কনস্ট্যান্ট হচ্ছে 10টা। বোঝা গেল না? এভাবে করে দেখতে পারো পারমুটেশন কম্বিনেশন করে, কিন্তু কোনো একটা ডবল, একটাকে দুবার কাউন্ট করা যাবে না, এটা মাথায় রেখে করবে। তাহলে আলটিমেটলি তোমাকে নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম বার করতে হবে। ডিগ্রিজ অফ ফ্রিডম যতগুলো হবে জেনারেলাইজড কোঅর্ডিনেটও ঠিক ততগুলোই হবে। বোঝা গেল? আচ্ছা, যদি এইগুলো হয়ে গিয়ে থাকে তাহলে আমরা এবার ওই ল্যাগ্রাঞ্জের ওই দিকটাতে যাব, কারণ এইগুলো না হলে ওই আমাদের ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন লিখতে গেলে আমার জেনারেলাইজ কোঅর্ডিনেট লাগবে। তুমি একটা কোনো সিস্টেমের করতে গেলে আমার কটা জেনারেলাইজ কোঅর্ডিনেট লাগবে ওটা তোমায় নিজেকে বুঝতে হবে, তাহলে এইগুলো না বুঝলে কিন্তু ওদিকে করাটা মুশকিল। তাহলে দেখো এই অবধি ঠিক আছে? সবার কারোর কোনো কনফিউশন থাকলে এখনই বলে নাও। একটু প্রথম পেজে যান। প্রথম পেজ, হ্যাঁ, প্রথম পেজ না, তারপর একটা। এটা ওই শেষের দিকে তো জেনারেট করে নিলে পরে ওই জেনারেল ভেলোসিটির পরে যে এটা বের করলেন ডিওএফটা, ওটা ঠিক এখানে বুঝতে পারলাম না কিরকম। দেখো ওটা ওটা যে কোনো ডাইমেনশনের ক্ষেত্রে ট্রু, ঠিক আছে? মানে ধরো ওটা একটা পার্টিকেল, ঠিক আছে? তুমি যদি একটা পার্টিকেলকে একটা মানে 3 ডাইমেনশন সিস্টেমে রেখে দাও, তাহলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম কটা হয়, কটা হয়?
কন্ডেনসেশন সিস্টেমে ডিগ্রিজ অফ ফ্রিডম 6টা। 6টা হয়, তাহলে তুমি এখানে ডি ইকুয়াল টু 3 বসাও, 6 হচ্ছে কিনা দেখো। এটা জেনারেল ফর্মুলা। 2D তে কটা হয়, একটা 2 ডাইমেনশনাল রিজিড বডি, তাহলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত হয়, 3 হয়। এখানে ডি ইকুয়াল টু 2 বসাও, 3 হচ্ছে কিনা দেখো। জাস্ট ইন কেস যদি মনে না থাকে, যদি বলে দিল 4 ডাইমেনশনাল কেস, তুমি তো বসে বসে ঘুমতে যাবে না, সেই জন্য একটা জাস্ট ফর্মুলা করে দেওয়া হলো আর কি। ঠিক আছে। আর যদি একটা রিজিড বডি বলা হয় যার দুটো এন্ড ফিক্স বলা হয়, ঠিক আছে, দুটো পয়েন্ট ফিক্স বলে দেওয়া হয়, তাহলে তার ডিগ্রি অফ ফ্রিডম মাত্র একটাই হবে, কারণ একটাই পসিবল। ঠিক আছে। আর যদি 1 পয়েন্ট ফিক্স থাকে, মানে ধরো একটা ছবি আঁকি, মানে মনে করো যে বলা হলো একটা রিজিড, এই রিজিড বডি ডাইনামিক্স চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। মনে করো এটা আমাদের একটা রিজিড বডি, ঠিক আছে। রিজিড বডিটাকে কি করা হলো না, ফিক্সড অ্যাট 1 পয়েন্ট, মানে এই পয়েন্টে তুমি গেঁথে দিয়েছো, তাহলে এর কটা ডিগ্রিজ অফ ফ্রিডম হবে? তাহলে যদি এটা কোঅর্ডিনেট সিস্টেম আঁকো, তাহলে কি করতে পারো, তাহলে ট্রান্সলেশন হতে পারে, রোটেশন হতে পারে, এরকমভাবে করতে পারো। তো এর এই রেসপেক্টে রোটেট করতে পারো। মানে দেখো, এ তো আর মুভ করবে না, এদিকেও মুভ করবে না, এদিকেও মুভ করবে না, এদিকেও মুভ করবে না, কি করতে পারে না, অনলি ক্যান রোটেট। তাহলে এই ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে না, 3 হবে। অ্যাকচুয়ালি কটা হওয়া উচিত ছিল, 3 + 3 6 হওয়া উচিত ছিল, ট্রান্সলেশন প্লাস রোটেশন। কিন্তু এক্ষেত্রে দেখো, যেহেতু ফিক্সড করে দেওয়া হয়েছে, মানে 1 পয়েন্ট ইজ ফিক্সড। ঠিক আছে। 1 পয়েন্ট ইজ ফিক্সড, ধরে নিলাম যে এই পয়েন্টটা ওখানে আটকানো আছে, তাহলে কি করতে পারে, ও একটা অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করতে পারে, কিন্তু মুভ করতে পারবে না, কারণ এই পয়েন্টটা তো আটকানো আছে, এটা পেরেক দিয়ে আটকানো। ঠিক আছে। তাহলে কি, তাহলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম কিন্তু কমে যাবে আর কি। ঠিক আছে। বেশ, যদি এইগুলো ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা ওই ল্যাগ্রাঞ্জিয়ান যাবো। আর তার আগে যে জিনিসগুলো ওই আছে, যেমন ধরো ভার্চুয়াল ওয়ার্ক, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, ওইগুলো একটু দেখে নেবে। হ্যাঁ, বই, যে কোনো বই থেকে, যে ভার্চুয়াল ওয়ার্কটা কী জিনিস, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টটা কী জিনিস। হ্যাঁ, মানে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট কিছুই না, যে এমন একটা ডিসপ্লেসমেন্ট হবে যার রেসপেক্টে কনস্ট্যান্টগুলো সেম থাকবে, কন্ডিশন কনস্ট্যান্টের কন্ডিশনগুলো কোনো চেঞ্জ হবে না, এটাকে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট বলে। আর ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট করতে গেলে যে ওয়ার্ক লাগে, এটাকে ভার্চুয়াল ওয়ার্ক বলে। ঠিক আছে। তো ওই ভার্চুয়াল ওয়ার্ক বাই কোর্স অফ কনস্ট্যান্ট ইজ জিরো, যেগুলো ওই বিএসসিতে আসতো, তা ওগুলো থেকে এখন আর দরকার নেই, এগুলো থেকে সেরকম কোনো কোশ্চেন আসবে না, তো ইনফরমেশনগুলো জানাটা জরুরি। ডিআরএমবার্স প্রিন্সিপাল, হ্যাঁ, এইগুলো একটু দেখে রাখবে। নিউটন সেকেন্ড ল থেকে ডিআরএমবার্স প্রিন্সিপাল কীভাবে আসে। তো আমরা যেটা আসবো, সেটা হচ্ছে অয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন। ঠিক আছে। অয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনটা কেমন দেখতে, আমি জাস্ট ওই ল্যাগ্রাঞ্জিয়ানের টার্মসে লিখছি, যদিও এখনও ল্যাগ্রাঞ্জিয়ানটা ডিফাইন করিনি। জেনারেলাইজ টাইমেও লেখা যায়, কিন্তু অত ডেসক্রিপটিভ ওয়েতে যেতে চাইছি না। যদি অনার্সের স্টুডেন্ট হতো, মানে পড়ানো হতো, তাহলে হয়তো ডেসক্রিপটিভ ওয়েতেই পড়াতাম। কিন্তু এখন যেহেতু কম্পিটিটিভ এক্সাম, তাহলে আমি ধরে নেবো যে তোমরা ল্যাগ্রাঞ্জিয়ান কি জানো, তাহলে আমি বলে দেবো তখন। ঠিক আছে। ডিভিটি অফ ডেল এল ডেল কিউ আই ডট মাইনাস ডেল এল বাই ডেল কিউ আই ইকুয়াল টু 0। এখানে এলটা কি, ল্যাগ্রাঞ্জিয়ান। ল্যাগ্রাঞ্জিয়ান মানে কি হবে, এল ইকুয়াল টু কি হয়, টি মাইনাস ভি। ঠিক আছে। এখানে টিটা কি, কাইনেটিক এনার্জি, ভিটা কি, পোটেনশিয়াল এনার্জি, কিউ আইটা কি, কিউ আইটা কি না, এটা হচ্ছে জেনারেলাইজ কোঅর্ডিনেট। তাহলে কতগুলো জেনারেলাইজ, যতগুলো জেনারেলাইজ কোঅর্ডিনেট হবে ততগুলো অয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন হবে, তাই না? যদি দুটো হয়, তাহলে প্রথমে একটা কিউ ওয়ানের জন্য একটা ইকুয়েশন, কিউ টুর জন্য একটা ইকুয়েশন। ঠিক আছে, এরকমভাবে হবে। তো এখান থেকে অনেক ওই জেনারেলাইজ কোঅর্ডিনেট, তারপরে ওই জেনারেলাইজ ফোর্স নিয়ে অনেক কিছু ডিসক্রিপশান করা হয়, কিন্তু তার মধ্যে আমি আর যাচ্ছি না। তো তার আগে এখান থেকে এল, এল মানে হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান, এটা মাথায় রাখবে। এবার এখান থেকে মোমেন্টাম বা যে প্রবলেমগুলো ক্যালকুলেট করতে হয়, মানে ধরো যদি আমরা ক্যানোনিক্যাল মোমেন্টাম যদি বলি,
ক্যানোনিক্যাল, সবের মধ্যে আসছি, ক্যানোনিক্যাল মোমেন্টাম যদি স্মল পি আই দিয়ে লিখি, স্মল পি আইটা হবে কি হবে ডেল এল বাই ডেল কিউ আই ডট। এটা তুমি এমনি করেও দেখে নিতে পারো যে মনে করো পোটেনশিয়াল এনার্জিটা সাপোজ নেই, তাহলে আমার এলটা কি হাফ অফ এম ভি স্কোয়ার, তাই না? এবার যদি এখান থেকে পিটা বার করতে হয়, তাহলে এইটাকে যদি তুমি ডেল এল বাই ডেল এক্স ডট করো, বা এটাকে তুমি এভাবেও লিখতে পারো না, হাফ অফ এম এক্স ডট স্কোয়ার, ভি স্কোয়ারের যে এক্স ডট স্কোয়ার লিখতে পারো। তো ডেল এল বাই ডেল এক্স ডট করো, তাহলে এক্স ডটের রেসপেক্ট ডেরিভেটিভ করলে কী হবে, টু চলে আসবে, দুটো কেটে যাবে, তার মানে এম এক্স ডট চলে আসবে, তার মানে এটা কী হবে পি এক্স হবে। তার মানে পি আই ইকুয়াল টু কী হবে ডেল এল বাই ডেল কিউ আই ডট। যদি ইন টার্মস অফ, যদি আমরা ডেল এলটাকে কিউআই ডট না দিয়ে শুধুমাত্র কিউআই দিয়ে ডেরিভেটিভ করতাম, তাহলে আমরা কি পেতাম পিআই ডট। এটাও মাথায় রাখতে হবে। তাহলে পিআই ইকুয়াল টু কী হবে ডেল এল বাই ডেল কিউআই ডট, আর কিউআই ইকুয়াল টু কী হবে পিআই ডট ইকুয়াল টু কী হবে ডেল এল বাই ডেল কিউআই। ঠিক আছে? ল্যাগ্রাঞ্জিয়ান দেওয়া থাকলে ইকুয়েশন অফ মোশন। আচ্ছা, তাহলে এবার ধরো ল্যাগ্রাঞ্জিয়ান কীভাবে প্রথমে তোমাকে ডিফাইন করতে হবে। ল্যাগ্রাঞ্জিয়ান ডিফাইন করতে গেলে তোমাকে প্রথমে ডিগ্রিজ অফ ফ্রিডম জানতে হবে, কতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম, তার করেসপন্ডিং জেনারেলাইজ কোঅর্ডিনেটগুলো তুমি জেনে যাবে। এবার একটা ফ্রেম অফ রেফারেন্স তোমাকে চুজ করে নিতে হবে, কার্টেসিয়া না কোন স্ফেরিক্যাল পোলার নাকি। এবার তার করেসপন্ডিং তোমাকে ভেলোসিটি ক্যালকুলেট করতে হবে, ভেলোসিটি পেয়ে গেলে তুমি কাইনেটিক এনার্জি পেয়ে যাবে। ঠিক আছে? আর পোটেনশিয়াল এনার্জি একটা জিরো লেভেল ফিক্স করে পোটেনশিয়াল এনার্জিটা তোমাকে ধরতে হবে। ঠিক আছে? তারপরে তুমি এল ইকুয়াল টু কী করবে টি মাইনাস ভি, তাহলে হয়ে গেল তোমার ল্যাগ্রাঞ্জিয়ান ফর্ম। এবার একটা এক্সাম্পল করা যাক, যে সব থেকে ইজিয়ার যেটা সব বইতে শুরু করা থাকে, এই যেটা দিয়ে করে, সেটা হচ্ছে সিম্পল পেন্ডুলাম। কেউ কিছু বলছো? আচ্ছা, ঠিক আছে। সিম্পল পেন্ডুলাম, মনে করো এইখান থেকে পেন্ডুলামটা ঝুলছে এরকম, এটা একটু ব্যাকাটা রাখলে মানে স্ট্রেট লাইন। তাহলে এটাও ছিল অরিজিনাল পয়েন্ট, তাহলে এর পেন্ডুলামে এইটা স্ট্রিংয়ের লেন্থ হচ্ছে এল, এই অ্যাঙ্গেলটা থিটা, এটার মাস হচ্ছে এম। ঠিক আছে? এবার তাহলে আমরা এটাকে যদি টু ডাইমেনশনাল সিস্টেম হিসেবে টু ডাইমেনশনাল এটা ধরি, মানে যেহেতু এটা পেপারের উপরে আঁকা হয়েছে, তাহলে এটার এই পজিশনটা হচ্ছে এক্স কমা ওয়াই, দুটো কোঅর্ডিনেটের লাগবে। ঠিক আছে? তাহলে যদি এবার দেখো এখানে প্রথমে তোমার যেটা করতে হবে, তাহলে এখানে তাহলে প্রথমে কি করতে হবে, ডিগ্রিজ অফ ফ্রিডম করতে হবে। ডিগ্রিজ অফ ফ্রিডম কটা এখানে একটু আগেই বলেছি, কটা ডিগ্রিজ অফ ফ্রিডম কটা? দুটো কি করে দুটো? স্যার, এল আর থিটা। এলটা কি করে ডিগ্রিজ অফ ফ্রিডম হয় আমাকে বলো। ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে একটা, আবার বলি, এই যে এখানে লিখেছিলাম, তাহলে এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম কটা ছিল? দুটো ছিল। ঠিক আছে? তার মানে শুধুমাত্র থিটা ওয়ান থিটা টুটাই চেঞ্জ হবে, তাহলে এখানে কটা? একটা। তাহলে এখানে আমার জেনারেলাইজ কোঅর্ডিনেটটা কি হবে? হ্যাঁ স্যার। থিটা। যে অ্যাঙ্গেলটা করে থাকবে সেটা, এলটা তো ফিক্স। ঠিক আছে? আনটেনালাইজ তুমি এটাকে ছিঁড়ে ফেলো, এলটা তো ফিক্স থাকবে, তাই না? তাহলে এলটা তো চেঞ্জ হবে না, চেঞ্জ হতে পারে থিটা। ঠিক আছে? এইবার তোমাকে যেটা করতে হবে, ধরো এই এই ধরনের প্রবলেমগুলো করতে যেটা তাহলে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম এটা কি, এই ডিরেকশনটা হচ্ছে এক্স ডিরেকশন, আর এই ডিরেকশনটা হচ্ছে ওয়াই ডিরেকশন, এরকমভাবে ধরে নিতে পারি। এবার একটা পোটেনশিয়াল এনার্জি লেভেল ধরে নিতে হয়, যে কোন কোন জায়গা থেকে তুমি পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করবে। তাহলে ইউজুয়াল নোটেশন হচ্ছে যে এই পয়েন্টটা হচ্ছে ধরো আমার অরিজিন 0 0। হ্যাঁ, তাহলে এই যে লেভেলটা হবে, তাহলে এই লেভেলটা হবে কি পোটেনশিয়াল ইকুয়াল টু জিরো লেভেল, এইটা।
তার রেসপেক্টে আমরা মাপবো। তাহলে এর পাথটা কেমন হয়, এর পাথটা এরকম হয়। তাহলে এই বরাবর যদি কতটা ডিসপ্লেসমেন্ট এটা এইভাবে ক্যালকুলেট করে, তাই না? তাহলে এখান থেকে আমার এক্স ইকুয়াল টু কী হবে বলো? এইখান থেকে এইটুকু হচ্ছে এক্স, এখান থেকে এইটুকু হচ্ছে ওয়াই, কারণ এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে অরিজিন থেকে এতটা নেমেছো, এদিকে এতটা গেছো। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে? এইটা হচ্ছে এক্স, তার মানে এটা হচ্ছে হাইট, তাহলে মানে লম্ব বাই এল অতিভুজ সাইন মানে কী থিটা। হবে? এল সাইন থিটা। তাহলে এগুলো তোমরা আশা করি পারবে। ওয়াই ইকুয়াল টু কী হবে? সিমিলারলি এল কস থিটা। কারো যদি অসুবিধা থাকে বলতে পারো, আর যদি না মনে হয় তাহলে আমি এটা একটু কুইকলি করে আমি জাস্ট একটা ল্যাগ্রাঞ্জিয়ান ফর্ম করে দেখাচ্ছি, গতিগুলোর ক্ষেত্রে দেখাবো না, এটা ক্ষেত্রে জাস্ট একটা ফর্ম করে দেখাবো যে ল্যাগ্রাঞ্জিয়ান কেমনভাবে ফর্ম করতে হয়। তাহলে এক্স পেয়ে গেছো, ওয়াই পেয়ে গেছো, ভেলোসিটি বার করতে হবে। ভেলোসিটি মানে কি? জেনারেলাইজড কোঅর্ডিনেট। তাহলে এখানে জেনারেলাইজড কোঅর্ডিনেট থিটা, ঠিক আছে? তাহলে সবগুলো আমাকে থিটার টার্মসে নিয়ে আসতে হবে। এক্স ওয়াই কিছু থাকবে না, সেগুলো সব রিপ্লেস করে দেবো। কীভাবে করবো? তাহলে এক্স ডট ইকুয়াল টু কী হবে? এল সাইন থিটার ডেরিভেটিভ করো, কস থিটা, আর কী হবে? থিটা ডট, তাই তো? সিমিলারলি ওয়াই ডট করো, ওয়াই ডট করলে হবে এল সাইন থিটা, থিটা ডট মাইনাস আসবে, এটা স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, এটা কোনো ইস্যু না। তাহলে আমাদের যে ভেলোসিটি যেটা হবে, ভেলোসিটি দুটো কম্পোনেন্ট, তার মানে এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার, মানে এই মাইনাসটা কিছু যায় আসে না। তাহলে এটা কী আসবে? তাহলে দেখো এল স্কোয়ার থিটা ডট স্কোয়ারটা কমন চলে যাবে, এল স্কোয়ার থিটা ডট স্কোয়ার। তাহলে ভেতরে কী পড়ে থাকবে? প্রথমটা থেকে কস স্কোয়ার থিটা প্লাস এটার থেকে আসবে সাইন স্কোয়ার থিটা। তার মানে এটা দাঁড়ালো হচ্ছে যে এল স্কোয়ার থিটা, এল স্কোয়ার থিটা ডট স্কোয়ার, ঠিক আছে? তাহলে কাইনেটিক এনার্জি পেয়ে যাবে। কাইনেটিক এনার্জি টি ইকুয়াল টু কী হবে? হাফ অফ এম ভি স্কোয়ার। তার মানে এটা কী হবে? হাফ এম এল স্কোয়ার থিটা ডট স্কোয়ার। এরপর থেকে যখন কোনো এরকম পেন্ডুলামের প্রবলেম আসবে, টি ইকুয়াল টু ডাইরেক্ট হাফ অফ এম এল স্কোয়ার থিটা ডট স্কোয়ার লিখে দেবো। বারবার এটা করে দেখানো সম্ভব নয়, তোমরাও করবে না। একবার জাস্ট দেখে রাখো কীভাবে ভি স্কোয়ার মানে এল স্কোয়ার থিটা ডট স্কোয়ার এলো। টোটাল এনার্জি টোটাল কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ অফ এম এল স্কোয়ার থিটা ডট স্কোয়ার, ঠিক আছে? বেশ, কাইনেটিক এনার্জি হয়ে গেল। এইবার হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এবার পোটেনশিয়াল এনার্জি দুভাবে ক্যালকুলেট করা যায়। এক হচ্ছে এই পয়েন্টের রেসপেক্টে, অথবা এইখানেও তুমি লেভেল করতে পারো। দুভাবেই করা যায়, এক এক বইতে এক রকম করে দেওয়া থাকে। এই পয়েন্ট থেকেও ক্যালকুলেট করতে পারো বা এই পয়েন্ট থেকেও করতে পারো, দুটোই করে দিই। তাহলে তোমাদের যেটা সুবিধা এটা করবে, আলটিমেটলি একই রেজাল্ট আসবে। ঠিক আছে? দেখো, যদি এইটা রেফারেন্স পয়েন্ট দিয়ে করি, তাহলে এখান থেকে এর অবধি ডিস্টেন্স কত? এল কস থিটা, ওয়াইটা আর কি। মানে এখান থেকে ডিস্টেন্সটা কত? এই পয়েন্ট থেকে যদি ধরা হয়, তাহলে তো এই পয়েন্ট আছে মানে এই লেভেলে আছে। তার মানে এখান থেকে ডিস্টেন্স হচ্ছে ওয়াই, মানে ওয়াই মানে হচ্ছে এল কস থিটা, ঠিক আছে? তাহলে এটা কী হবে? এম জি এল কস থিটা। কী হয়? পোটেনশিয়াল জি কী হয়? এম জি এইচ হয় তো, তাই না? তাহলে এম জি এল কস থিটা, যেহেতু এটা পজিটিভ, পজিটিভ ওয়াই অ্যাক্সিস কোন দিকে? এই দিকে, আমার নেগেটিভ দিকে এসছে, জন্য মাইনাস এম জি এল কস থিটা, ঠিক আছে? আর এটা হচ্ছে যদি রেফারেন্স লেভেলটা এইখানে সেট করো, অর তুমি যদি রেফারেন্স লেভেলটা এইখানে সেট করো, তাহলে তার ক্ষেত্রে কী হবে? দেখো, এই টোটালটা হচ্ছে এল, তাহলে এর এখান থেকে এতটুকু ডিস্টেন্স, তাহলে এইটুকু ডিস্টেন্স কী হবে? টোটালটা হচ্ছে এল, আর এইটুকু হচ্ছে এল কস থিটা। তাহলে কী হবে? এল মাইনাস এল কস থিটা। তাই এটা কী হবে? এম জি ইন্টু এল মাইনাস এল কস থিটা। তুমি দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে করতে পারো, একই রেজাল্ট হবে, ঠিক আছে? তাহলে আমরা ল্যাগ্রাঞ্জ, তাহলে কাইনেটিক এনার্জি পেয়ে গেছি, পোটেনশিয়াল এনার্জি পেয়ে গেছি। আমি যেটা, দেখো আমি যেটা ফলো করি, আমি অ্যাকচুয়ালি এইটাকে ধরে করি, মানে এইটা রেফারেন্স টাইম দিয়ে করি। তাহলে আমার একটা টার্ম কম আসবে, ক্যালকুলেশনটা একটু ছোটো হয় আর কি। কিছু না, তোমরা এটা ধরে করতে পারো, এক এক বই থেকে দুটোই কারেক্ট, কোনো সমস্যা নেই। তোমার যেটা সুবিধা সেটা নিয়ে করতে পারো।
তো আমি ইউজুয়ালি আমি যখন করতাম আর কি তখন এই পয়েন্টটা ধরে করতাম, এটা রেফারেন্স দেবো, তাহলে এইটা একটাই টার্ম আছে, একটা সাইনের ব্যাপার স্যাপার থাকে। তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান কী হবে, এল ইকুয়াল টু কী হবে, টি মাইনাস ভি, তাই তো? তাহলে লিখে ফেলো, যদি এইটাই লিখি তাহলে টি মানে হচ্ছে হাফ অফ এম এল স্কোয়ার থিটা ডট স্কোয়ার, ঠিক আছে? ভি কত, এম জি এল কস থিটা মাইনাস ভি, তার মানে প্লাস এম জি এল কস থিটা। আমি এইটাকে লিখলাম, এটাও লিখতে পারো, একই আসবে, ঠিক আছে? এইবার তাহলে ইকুয়েশন অফ মোশন লেখো, অয়লার ল্যাগ্রাঞ্জিয়ান। তাহলে ইকুয়েশন অফ মোশন, ইকুয়েশন অফ মোশন কী ছিল আরেকবার একটু বলে দিই। ইকুয়েশন অফ মোশন ছিল ডিটি অফ ডেল এল বাই ডেল কিউ আই ডট মাইনাস ডেল এল বাই ডেল কিউ আই কেন ইকুয়াল টু জিরো। এক্ষেত্রে তোমার জেনারেলাইজ কোঅর্ডিনেট কি, থিটা, তাহলে কিউ আই এর জায়গায় কী লিখবে, থিটা লিখবে, ঠিক আছে? এটা সিম্পল, মানে জাস্ট ওই ফর্ম্যাটে বসিয়ে দেবে, ওইটাই হচ্ছে ফর্ম্যাট। তাহলে ডিটি অফ কী হবে, ডেল এল বাই ডেল থিটা ডট মাইনাস ডেল এল বাই ডেল থিটা ইকুয়াল টু জিরো, ঠিক আছে? পার্শিয়াল ডেরিভেটিভ লেখা হয় কারণ মোর দ্যান ওয়ান ভেরিয়েবল এলটা ডিপেন্ডেন্স থাকে সেই জন্য। এবার করে ফেলো, তাহলে তাহলে ভ্যালুগুলো বসাও, তুমি এল এর ভ্যালু পেয়ে গেছো, তাহলে ডেল এল বাই ডেল থিটা ডট করো, তাহলে ডিডিটি অফ, এরপরে যেটা আসবে যে ইকুয়েশনটা আছে সেটা তোমরা সবাই দেখেছো আর কি আগে, হ্যাঁ, যাই হোক। তাহলে ডেল এল বাই ডেল থিটা ডট, তাহলে থিটা ডটের রেসপেক্ট ডেরিভেটিভ করলে এই পার্টটা জিরো হয়ে যাবে, তাহলে শুধুমাত্র এটা থাকবে। তাহলে কি পড়ে থাকবে, এম এল স্কোয়ার থিটা ডট স্কোয়ার, তার ডেরিভেটিভ করলে মানে টু থিটা ডট আসবে, টু টু কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে এম এল স্কোয়ার থিটা ডট। হ্যাঁ দেখো, এটা জাস্ট যদি কারোর মনে হয় যে এই স্টেপটা আরেকবার করে দিতে হবে, ডেরিভেটিভ জাস্ট সিম্পল। আর মাইনাস ডেল বাই ডেল থিটা, এটাকে ডেরিভেটিভ করো, তাহলে থিটার রেসপেক্টে যখন ডেরিভেটিভ করছো এই পার্টটা জিরো, কারণ এখানে থিটার টার্ম নেই, তাহলে এম জি এল কস থেকে ডেরিভেটিভ করলে কস থিটা করলে মাইনাস সাইন থিটা হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস এম জি এল সাইন থিটা, এটা ইকুয়াল টু দেওয়া হলো জিরো। এবার এইটাকে ডেরিভেটিভ, এইটাকে আবার ডিডিটি করছো, তার মানে কি থিটাটা থিটা ডবল ডট হয়ে যাবে, এম এল স্কোয়ার কনস্ট্যান্ট থিটা ডট মানে হচ্ছে থিটা ডবল ডট, মানে ডবল ডেরিভেটিভ ডি টু বাই ডিটি টু এরকম, প্লাস এম জি এল সাইন থিটা, একটু কাটাকাটি হয়ে গেল, ইকুয়াল টু জিরো, একটু অটোমেটিক করে দিচ্ছি। এইবার এখান থেকে তুমি বোথ সাইডে এম 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 এল স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, তাহলে কি দাঁড়াবে, এম এল স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে এখানে পড়ে থাকবে থিটা ডবল ডট প্লাস, এটা যদি এম এল স্কোয়ার দিয়ে ভাগ করো তাহলে কি পড়ে থাকবে জি বাই এল সাইন থিটা ইকুয়াল টু জিরো। দেখো ইকুয়েশনটা চেনা চেনা লাগছে, এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন অফ মোশন, আমরা ল্যাগ্রাঞ্জিয়ান দিয়ে করে ফেলব, ঠিক আছে? এইবার এটা অ্যাকচুয়ালি যদি স্মল অসিলেশন করতে, যদি স্মল অসিলেশন কনসিডার করা হয়, মানে থিটাটা খুব স্মল, তাই না? তাহলে কি হবে, সাইন থিটা কে আমরা লিখতে পারি থিটা, যেটাকে এক্সপ্লেন করবে কি হয়, থিটা মাইনাস থিটা কিউব বাই থ্রি থ্রি ফ্যাক্টোরিয়াল ডট ডট এরকম করে চলতে থাকে। তো স্মল হলে হায়ার টার্মগুলো সব চলে যায়, শুধুমাত্র ফার্স্ট টার্মটা পড়ে থাকে। তাহলে সেক্ষেত্রে এই ইকুয়েশনটা কি দাঁড়াবে, থিটা ডবল ডট প্লাস জি বাই এল থিটা ইকুয়াল টু জিরো, ঠিক আছে? এটাই সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন, থিটা ডবল ডট প্লাস ওমেগা স্কোয়ার থিটা, ঠিক আছে? যেখানে ওমেগা ইকুয়াল টু কে ভাই রুট ওভার অফ জি বাই এল
তাহলে তোমাদের টাইম পিরিয়ড কি হয়, 2 পাই রুট ওভার অফ এল বাই জি, সব এখান থেকে আসছে। দেখতে পাচ্ছ ওমেগা ওমেগা স্কোয়ার থিটা, থিটা ডবল ডট প্লাস ওমেগা স্কোয়ার থিটা, এবার ওমেগা স্কোয়ারের জায়গায় জি বাই এল আছে, মানে ওমেগা ইকুয়াল রুট ওভার জি বাই এল। আর টি টাইম পিরিয়ড করলে কি হয়, টি ইকুয়াল 2 পাই রুট ওভার 2 পাই বাই ওমেগা, মানে 2 পাই রুট ওভার এল বাই জি। বোঝা গেল জিনিসটা কীভাবে কনস্ট্রাক্ট করা হলো ল্যাগ্রাঞ্জিয়ান থেকে। তাহলে সবগুলো এইভাবে করতে হবে। তোমাকে প্রথম স্টেপটা কি, প্রথম স্টেপ হচ্ছে তোমাকে ডিগ্রিজ অফ ফ্রিডম আইডেন্টিফাই করতে হবে, কটা ডিগ্রিজ অফ ফ্রিডম, তাহলে ততগুলো জেনারেলাইজ কোঅর্ডিনেট। এবার কোনটা জেনারেলাইজ কোঅর্ডিনেট তোমাকে একটুখানি বুঝতে হবে, একটা দুটো প্রবলেম করলে এমনি বুঝে যাবে যে কোনটা জেনারেলাইজ কোঅর্ডিনেট হচ্ছে। এবার তার করেসপন্ডিং এক্স আর ওয়াইটা আইডেন্টিফাই করে নেবে। এবার তার ডট করলেই, একবার ডেরিভেটিভ করলেই তুমি ভেলোসিটি পেয়ে যাবে, কারণ ভেলোসিটি যদি এরকম যদি কার্টেশিয়ান সিস্টেম হয় তাহলে এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার, তাহলে ভেলোসিটি পেয়ে গেলে কাইনেটিক এনার্জি পেয়ে যাবে হাফ এম স্কোয়ার করলে। পোটেনশিয়াল এনার্জিটা এইভাবে তোমাকে রেফারেন্স লেভেল, একটা লেভেল চুজ করে নিয়ে তারপরে ক্যালকুলেট করতে হবে। তুমি নিচ থেকে ধরলেও তুমি দেখবে সেম, নিচ থেকে তুমি ওই এম জি এল মাইনাস এল কস থিটা ওইটা ইকুয়াল টু ভি বসিয়ে তুমি ইকুয়েশন অফ মোশনে বসাবে, দেখবে এক্স্যাক্টলি সেম রেজাল্ট আসবে। হ্যাঁ, ওই জাস্ট একটা লাইন বেশি আসবে, জাস্ট কাটাকুটি করে এটাই আসবে। ঠিক আছে, দেখো এই জিনিসটা বোঝা গেল। স্যার, হ্যাঁ বলো। স্যার পোটেনশিয়ালের যে দুটো পজিশনে দুটো মান, মানে সেক্ষেত্রে ও একই আসবে তাই তো? একই আসবে পুরো, দেখবে ওই ভির জায়গায় টি ইকুয়াল টু এল মাইনাস ভির যেখানে লিখেছি, তো ওখানে ওই সেকেন্ডটা লিখে ওই পরে ওই ইকুয়েশন অফ মোশনে বসিয়ে দেখবে আসছে কিনা। ঠিক আছে স্যার। ঠিক আছে, যদি এটা ঠিক থাকে আরেকটা প্রবলেম আমরা করি। ঠিক আছে, কঠিন লাগবে না তো? দেখো এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, হ্যাঁ বলে করতে হবে। ধরো এটা খুব কমন প্রবলেম, স্প্রিং মাস সিস্টেম। ঠিক আছে, স্প্রিং মাস সিস্টেম মানে কি, মনে করো এইখানে একটা দেয়ালের সাথে একটা অবজেক্ট রাখা আছে, স্প্রিং দিয়ে আটকানো, স্প্রিং কনস্ট্যান্ট কে দেয়া আছে, অবজেক্টের মাস এম দেওয়া আছে। তোমাকে বলা হলো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ মোশন, করো। এক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম কত? ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? স্যার ওয়ান। 1। তার কারণে একদিকেই মুভ করতে পারবে। জেনারেলাইজ কোঅর্ডিনেট কী হবে? ওয়ান। এ তো, হ্যাঁ হ্যাঁ, জেনারেলাইজ কোঅর্ডিনেট তো একটা, কিন্তু সে ওটা কোন কোঅর্ডিনেট? মনে বললাম এক্স, কারণ একটা এক্স ডিরেকশনে মুভ করছে ওয়ান ডিমেনশন। ঠিক আছে, তাহলে কাইনেটিক এনার্জি কী হবে? কাইনেটিক এনার্জি কী হবে বলো? কী হবে? ভেলোসিটি কী হবে? এক্স থাকলে ভেলোসিটি কী হবে? ডিসপ্লেসমেন্ট যদি এক্স হয় তাহলে ভেলোসিটি কী হবে? এক্স ডট, তাই তো? তাহলে তার কাইনেটিক এনার্জি কী হবে? হাফ এম এম এক্স ডট। এক্স ডট স্কোয়ার হয়ে গেল ভেলোসিটি। ভেলোসিটি হয়ে গেল। পোটেনশিয়াল এনার্জি কী হবে? স্প্রিংয়ের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি সবাই জানো আশা করি, হাফ অফ কে এক্স স্কোয়ার। ওই যখন সাউন্ড পড়িয়েছিলাম ওয়েভ অসিলেশন, সেখানে মনে করে দেখো, সেখানে ওই হাফ কে এক্স স্কোয়ারই ছিল। মানে ফোর্স যেটা হয় স্প্রিং সিস্টেমের ক্ষেত্রে, রেস্টোরিং ফোর্স যেটা হয়, মনে আছে কিনা জানি না, এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, তাহলে এফ ইকুয়াল টু কে ওটা এক্স, তাহলে ইলাস্টিসিটিতে আছে না? ওই একই। স্প্রিং, যত স্প্রিং সিস্টেম আছে সবার ক্ষেত্রে এই হুকস ল এই একই। ঠিক আছে, এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স হলে ভেলোসিটি, পোটেনশিয়াল কী হবে? পোটেনশিয়াল মানে কি, ডিভি ডিএ, মানে এফ ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স, তাহলে সেটাকে ইন্টিগ্রেশন করলে হাফ অফ কে এক্স স্কোয়ার আসে। ঠিক আছে, তাহলে এবার ল্যাগ্রাঞ্জিয়ান লিখে ফেলো। ল্যাগ্রাঞ্জিয়ান মানে টি মাইনাস ভি, তাহলে কি হবে? হাফ
এম এক্স ডট স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। এবার ইকুয়েশন অফ মোশন লেখো, নিজেরা লেখো। ইকুয়েশন অফ মোশন কী হবে? ডিডিটি অফ del L by del x dot minus del L by del x equal to 0। দেখো ক্লাস যখন করে তোমরা খাতা পেন নিয়ে করো, তো আমি এক্সপেক্ট করবো তোমরা সেটাই করো, না হলে কিন্তু শুধু দেখলে মনে থাকবে না। মানে ইউটিউবে তো লেকচার ভর্তি ভর্তি আছে, হ্যাঁ সেই সব দেখে কিন্তু অতটাও যে বিশাল লাভ হয় তা না, তুমি যতক্ষণ না তুমি এটা নিজে হাতে করবে। স্যার হ্যাঁ হ্যাঁ বলছি ওই আমরা ইকুয়েশন অফ মোশনের রাইট হ্যান্ড সাইডটা জিরো ধরছি, মানে আমরা এই এমনি কি ওখানে অন্য কোনো রাশি হয় না তাই তো? হয় সবসময় জিরো হবে? না। কিউ আই যে কিছুটা ছিল। কিউটাকে আমরা কনজারভেটিভ সিস্টেম ধরে নিই। তো অ্যাকচুয়ালি যেটা আমি ওটা বলিনি ইচ্ছে করি, মানে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা এরকম হয়, ডিডিটি অফ, এটা হয় ডেল টি বাই ডেল কিউ আই ডট মাইনাস ডেল টি বাই ডেল কিউ আই ইকুয়াল টু হয় মাইনাস ডেল ভি বাই ডেল কিউ আই, এরকম হয়। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এটা ইকুয়াল টু কিউ আই হয়, মানে রাইট হ্যান্ড সাইডে তো কিউ আই ইকুয়াল টু এরকম লেখা হয়, কিউ আই ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল কিউ আই। ঠিক আছে, এটা একটা কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে এরকমভাবে লেখা যায়। ঠিক আছে, তো এবার এইটাকে তুমি এই পাশে নিয়ে আসবে আর কি, তাই না? এটাকে এই পাশে নিয়ে আসলে কী হবে দেখো, মানে কী করে এটা এলো আর কি। অ্যাকচুয়ালি ফর্মালিজমে টি আছে আর এখানে ক্যাপিটাল কিউ আছে, ক্যাপিটাল কিউটা কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে ইন টার্মস অফ পোটেনশিয়াল এনার্জি এইভাবে লেখা হয়। ঠিক আছে, তাহলে এটা এইভাবে ডিডিটি অফ, তাহলে এটা এই পাশে চলে আসবে। তাহলে এটাকে যদি এইভাবে লিখি, ডেল বাই ডেল কিউ আই ডট টি মাইনাস ভি লিখতেই পারি, কারণ দেখো ভিটার মধ্যে ভিটা হচ্ছে কিউ এর ফাংশন, ভি ইজ এ ফাংশন অফ কিউ আই অনলি, তাহলে এটাকে কিউ আই ডট দিয়ে ডেরিভেটিভ করলে জিরোই হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। মাইনাস এটা এই পাশে চলে এলো, তাহলে প্লাস হয়ে যাবে, তার মানে ডেল বাই ডেল কিউ আই টি মাইনাস ভি ইকুয়াল টু জিরো। দেখো বোঝা গেল? তাহলে এবার দেখো, এবার তুমি টি মাইনাস ভিটাকে এল লেখো, টি অফ ডেল এল বাই ডেল কিউ আই ডট মাইনাস ডেল এল বাই ডেল কিউ আই ইকুয়াল টু জিরো। বোঝা গেল কী করে এলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে এভাবে করা হয়। তো আমরা যত প্রবলেম করবো সব কনজারভেটিভ সিস্টেম, সেজন্য আমরা ডাইরেক্ট এটা লিখবো, হ্যাঁ, নাহলে আবার সেই শুরু থেকে শুরু করার কোনো মানে হয় না। তো একবার শেখার ক্ষেত্রে এইভাবে করে নেবে আর কি। আচ্ছা, কোন প্রবলেমটা যেন করছিলাম? হ্যাঁ, এটা সিগমা সিস্টেম। হ্যাঁ, এবার এখানে পটপট ভ্যালুগুলো বসিয়ে দাও, কী আসছে দেখো। তাহলে এল মানে এত, এটাকে এল 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 এক্স ডট করো, ডেল এল বাই ডেল এক্স ডট, তাহলে ডিটি অফ এক্স ডটের করলে হবে কি হবে, এম এক্স ডট মাইনাস ডেল বাই ডেল এক্স করলে কি হবে, প্লাস হয়ে যাবে, কে এক্স পড়ে থাকবে, সিম্পল ডেরিভেটিভ করে দাও। তাহলে এটাকে আরেকবার ডেরিভেটিভ করো, তাহলে এম এক্স ডবল ডট প্লাস কে এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এটা কী হবে, এক্স ডবল ডট প্লাস কে বাই এম এক্স ইকুয়াল টু জিরো। এটাও দেখো সেই ঘুরে ফিরে সেই সিম্পল হারমোনিক মোশনই আসবে। মানে কি সিম্পল হারমোনিক মোশনে কী হয়, এক্স ডবল ডট প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো, যেখানে ওমেগা মানে কি কে বাই এম, সেই একই জিনিস আসবে ঘুরে ফিরে। তাহলে এটা হলো গিয়ে ইকুয়েশন অফ মোশন। ঠিক আছে, এইবার যদি এই রকম সিস্টেম না হয়ে স্প্রিংটা যদি ঝোলানো থাকতো, মানে ওয়াই কোঅর্ডিনেট অনুযায়ী থাকতো,
মানে এইরকম এইরকম, ঠিক আছে। তাহলে এটার পরের ছবিটা কেমন হতো, যে না এটা এই স্প্রিংটা একটু ইলংগেট হয়ে যেত, এইরকম হতো, তাই না? তাহলে এইটা ছিল ওর ইকুইলিব্রিয়াম পজিশন, সেখান থেকে কতটা এলো, এতটা নিচে নেমে এলো। তাহলে এইটুকু যদি y0 হয় আর এটুকু y এরকম ধরে নিতে পারো, তাহলে সেক্ষেত্রে ওই জিনিসটা একই হবে। ডিসপ্লেসমেন্টটা y, এখানে যেমন ডিসপ্লেসমেন্টটা x ছিল, এক্ষেত্রেও সেই একই আসবে। আমি আর পুরোটা করছি না, এটা হবে y ডবল ডট প্লাস ওমেগা স্কোয়ার y ইকুয়াল টু 0। তাহলে তুমি হয়তো এইটা প্র্যাকটিস করে গেলে যে স্প্রিং মাস সিস্টেম, কিন্তু তোমার ছবিতে কোশ্চেনে এরকম এলো, ঘাবড়ানোর কিছুই নেই, জিনিসটা একই, শুধুমাত্র কোঅর্ডিনেটটা পাল্টে যাবে। হ্যাঁ, মানে হরাইজন্টাল ডিরেকশন না হয়ে ভার্টিক্যাল ডিরেকশন হবে, তাহলে ভার্টিক্যাল ডিরেকশনের যে কোঅর্ডিনেটটা সেইটা আর কি হবে। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল? একই, জাস্ট ওটা এক্স এর জায়গায় ওয়াই হবে। তোমরা একটা প্রবলেম করবে, তোমরা নিজেরাই করবে, এটা হোমওয়ার্ক টাইপের থাকলো। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ মোশন ফর এ কম্বিনেশন অফ স্প্রিং। তোমাদের এরকম স্মল স্মল সিস্টেমই আসবে, খুব কঠিন যে কমপ্লিকেটেড সিস্টেম তা আশা করি আসবে না, এখনো পর্যন্ত আসবে। দেখো, একটা স্প্রিংয়ের ক্ষেত্রে তো করলে, এবার যদি কম্বিনেশন অফ স্প্রিং থাকে, মানে এইখানে একটা স্প্রিং আছে, তার এখানে একটা অবজেক্ট আছে, এর সাথে আবার একটা স্প্রিং লাগানো আছে, আর একটা অবজেক্ট আছে, এই সিস্টেমের ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন কী হবে? তো না, এতটা কঠিন করারও দরকার নেই, এখানে অবজেক্টটা না করে এটা এখানে আটকানো আছে, মানে একটাই অবজেক্ট অফ মাস এম, দুটো স্প্রিং, একটা স্প্রিং কনস্ট্যান্ট মনে করো k1, একটা স্প্রিং কনস্ট্যান্ট k2। এটা অবজেক্ট নয়, এটা মনে করো এটাও এখানে একটা দুটো দেয়ালের মধ্যে দুটো স্প্রিং, তার মধ্যেখানে একটা অবজেক্ট, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন বা কত হয় সেটা আমাকে বের করে দেখাবে, তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই একটা আরেকটা স্প্রিং সিস্টেমে খুব খুব এটা খুব পপুলার প্রবলেম, যে ছবিটা আমি একটু আগে এঁকেছিলাম, ঠিক আছে। ধরো এরকম, এই একটা অবজেক্ট, তার সাথে আরেকটা স্প্রিং, আরেকটা অবজেক্ট, আরেকটা স্প্রিং, দিয়ে তারপরে দেয়ালের সাথে আটকানো, দুটো অবজেক্ট অফ মাস, এটারও এম, এটারও এম, স্প্রিং কনস্ট্যান্ট, এটারও কে, এটারও কে। তাহলে এর ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন কী হবে? এটার জন্য ডিসপ্লেসমেন্ট, দুটো ডিসপ্লেসমেন্ট হবে, আমি এটা একটুখানি বলে দিচ্ছি। এর ক্ষেত্রে জেনারেলাইজ কোঅর্ডিনেট কটা হবে? দুটো হবে। আগেরটার ক্ষেত্রে জেনারেলাইজ কোঅর্ডিনেট কটা ছিল? না, একটাই হবে, কারণ এখানে একটাই মোশন হবে। তো যদি যে কোনো একদিকে হতে পারে, এই দিকে হতে পারে, এই দিকে, যে কোনো একটাকে ধরে নেবো, তাহলে এক্ষেত্রে জেনারেলাইজ কোঅর্ডিনেট কত হবে? একটা হবে। তো তোমরা এটা অ্যাজ এ হোমওয়ার্ক করবে, ঠিক আছে। স্প্রিংয়ের থেকে কিন্তু প্রবলেম আসে, ঠিক আছে। এইটা যখন বললাম, আরেকটা প্রবলেম বলি, সবগুলো একই রকম। আরেকটা আছে সেম প্রবলেমটাই,
জাস্ট এই দেয়ালটা নেই আর কি, দুটো অবজেক্ট আছে, দুটো এরকম স্প্রিং দ্বারা আটকানো, তার ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন কী হবে? তাই দুটোর মাস আলাদা, m1 m2, স্প্রিং কনস্ট্যান্ট কে। তাহলে এক্ষেত্রে দেখো কী হতে পারে, যদি m2টা গ্রেটার দেন m1 হয়, তাহলে এ এই দিকে যেতে পারে, এও এই দিকে যেতে পারে, বা দুটো এই দিকে যেতে পারে। ঠিক আছে, তাহলে এটার জন্য x1, এটার জন্য x2, তাহলে এক্ষেত্রে জেনারেলাইজ কোঅর্ডিনেট কত হবে? দুটো হবে। তো দুটো ইকুয়েশন অফ মোশন হবে, সেই দুটোকে সলভ করতে হবে। তো এটা আমি রাফলি একটুখানি করে দিচ্ছি। তাহলে জেনারেলাইজ কোঅর্ডিনেট দুটো, কোনটা কোনটা? x1 অ্যান্ড x2, তাই তো? এখানে কি শুধুমাত্র x, এখানেও তাই। তাহলে কাইনেটিক এনার্জি কী হবে? হাফ m x1 ডট স্কোয়ার প্লাস পরেরটার জন্য হাফ m2 x2 ডট স্কোয়ার। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি কী হবে? দেখো পোটেনশিয়াল এনার্জি এক্ষেত্রে কী হবে, দেখো এটা তো এইভাবে এইভাবে ভাইব্রেট করছে, তাহলে পোটেনশিয়াল এনার্জিটাও এই প্লেনেই আছে, তাহলে সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে পোটেনশিয়াল এনার্জি কী হবে? হাফ কে এক্স স্কোয়ার হতো, তাই না? এবার এক্স স্কোয়ার মানে কি? দুটোর মধ্যে যে ডিসপ্লেসমেন্ট, দুটোর মধ্যে ডিসপ্লেসমেন্টটা কী হবে? x2 মাইনাস x1, একটা এগোলে আর একটা পিছবে। তো এইবার এল ইকুয়াল টু টি মাইনাস বি করে দিলেই তুমি এলটা পেয়ে গেলে। এবার তারপরে দুটো দুটো ইকুয়েশন অফ মোশন করবে, একটা হবে ডিডিটি অফ ডেল এল বাই ডেল x1 ডট মাইনাস ডেল এল বাই ডেল x1, এটা ইকুয়াল টু একটা জিরো হবে। আরেকটা কী হবে? ডিডিটি অফ ডেল এল বাই ডেল x2 ডট মাইনাস ডেল এল বাই ডেল x2, এটা কোনো ডট নেই, ইকুয়াল টু জিরো, এখানে ডট নেই। ঠিক আছে, তো এই দুটো করলে দুটো ইকুয়েশান পাবে। এই দুটো ইকুয়েশান কী আসছে যা সেটাকে ডেরিভেটিভ করে একবার দেখবে। ঠিক আছে, দুটো ইকুয়েশন আসবে, সেই দুটো ইকুয়েশনকে সলভ করে তোমাদের কমন ইকুয়েশনটা লিখতে হবে। তো এই তিনটে প্রবলেম তোমরা নিজেরা করবে, পরের দিন আমাকে বলবে কেমন এসছে। ঠিক আছে, তো এই স্প্রিং প্রবলেমের এরকম প্রিভিয়াসের অনেকগুলো এসেছে, তাই জন্য পসিবল যত স্প্রিংয়ের প্রবলেম হয় সবগুলো করে দেওয়ার চেষ্টা করলাম। এছাড়াও যদি আর কিছু পাই তাহলে সেটাও আমি পরের দিনের ক্লাসে করিয়ে দেবো। তাহলে মোটামুটি ল্যাগ্রাঞ্জিয়ান থেকে যা যা আসে মোটামুটি কভার হয়ে যাবে। এবার তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। ঠিক আছে, দেখো ঠিক আছে, দেখো ল্যাগ্রাঞ্জিয়ান থেকে মোটামুটি এই জিনিসগুলো একটুখানি ভালো করে পড়তে হবে। তো বাকি যে জিনিসগুলো আছে, ধরো হ্যামিল্টনিয়ানটা আমি একটুখানি ব্রিফলি করে দেবো। আর কি আছে? স্মল অসিলেশন না তোমাদের সিলেবাসে নেই, আর কি আছে একবার দেখে। আচ্ছা, এখানে আছে, এটা হচ্ছে যে ল্যাগ্রাঞ্জিয়ান এমিটার ফরমেশন, অ্যাঙ্গুলার থিওরেম, আচ্ছা মোমেন্ট অফ ইনার্শিয়া, কনজারভেশন অ্যাঙ্গুলার মোমেন্টাম, আচ্ছা মেকানিক্স অফ সিঙ্গেল পার্টিকেল, সিস্টেম অফ পার্টিকেল, ইলাস্টিসিটি, ভিসকোসিটি, সারফেস টেনশন, এইগুলো। তো ইলাস্টিসিটি ভিসকোসিটি এটা তোমরা নিজেরাই পড়ে নেবে। হ্যাঁ, এবং ওটার আমি আলাদা করে ক্লাস করাবো না। আমি তাহলে যেটা পড়াবো পরের দিন সেটা হচ্ছে যে হ্যামিল্টনিয়ান ফর্মুলেশন আর সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স, এই পার্সনটা, আর হচ্ছে ওই কী বলে
মোমেন্ট অফ ইনার্শিয়ার ওই প্যারালাল অ্যাক্সেস পারপেন্ডিকুলার অ্যাক্সেস থিওরেম এই পার্টটা করে দিলে মোটামুটি সব কভার হয়ে যাবে। তারপরে ওদিকে ভেক্টর অ্যালজেব্রা আর হচ্ছে কি ম্যাট্রিক্স আছে, তো এটা করলে মোটামুটি মেকানিক্স এনার্জি এর পোর্শনটা হয়ে যাবে। ঠিক আছে, যদি আজকে ক্লাসে কোনো সমস্যা থাকলে বলতে পারো, নাহলে আজকে এটা এন্ড করবো আর এটা আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, যদি কারোর কোয়েশ্চেন না থাকে তাহলে লিড করতে পারো।